সত্যম শিবম সুন্দরম। নমস্কার উপস্থিত সুধী যাত্রাবাদী দর্শকবৃন্দ, আয়োজক কমিটি ও স্থানীয় প্রশাসনকে নবরঞ্জন অপেরার পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও শৈল্পিক অভিনন্দন। যাত্রা আরম্ভের পূর্বে কয়েকটি বিশেষ ঘোষণা অনুগ্রহ করে শুনবেন ও স্মরণে রাখবেন। করোনা আবহে সমস্ত সরকারি নিয়মকানুন দয়া করে মেনে চলবেন। প্যান্ডেলের মধ্যে যেসব পাশের খুঁটিতে আমাদের মাইকের হর্নগুলি বাঁধা আছে সেগুলি দয়া করে এদিক ওদিক ঘোরাবেন না বা নাড়াচাড়া করবার চেষ্টা করবেন না। তাতে আপনাদের যাত্রা শুনতে অথবা আমাদের যাত্রা শোনাতে অসুবিধার কারণ হতে পারে। মঞ্চের উপর কেউ কৃত্রিম আলো বা লেজার লাইট ব্যবহার করবেন না। মঞ্চ থেকে সাজঘর পর্যন্ত রাস্তাটা দয়া করে পরিষ্কার রাখবেন। আজকের নাটকের ঘটনা, স্থান, কাল, পাত্র সবটাই কাল্পনিক। যদি বাস্তবের সাথে কোনো রূপ মিল খুঁজে পান তা কাকতালীয়। যাত্রা চলাকালীন কমিটির প্রচার মাইকটি সর্বতভাবে বন্ধ রাখবেন। কোনরূপ প্রচার করা থাকলে সাজঘরে ম্যানেজার বাবুর সহিত সাক্ষাৎ করবেন। ঘোষণাগুলি শেষ হলো, ধন্যবাদ। শুরু করছি নবরঞ্জন অপেরা পরিবেশিত 1427 বঙ্গাব্দের এক বিনম্র নিবেদন, পাপের পৃথিবীতে পুণ্য আসছে। রচনা বাবলি ভট্টাচার্য, নির্দেশনায় কৃষ্ণ কুমার, সুর প্রচলিত, আবহ মাস্টার হরে কৃষ্ণ, সহযোগিতায় পুলক আচার্য ও অজিত গিরি, নৃত্যে মিস্টার জনি, আলো ও ধ্বনি টি ব্যানার্জি অ্যান্ড ব্রাদার্স, নিয়ন্ত্রণে মাস্টার স্বপন ও মাস্টার দীপক, সাজসজ্জায় রাসবিহারী দাস, প্রশান্ত ও সম্প্রদায়, দল ম্যানেজার তাপস বাগ, পরিবেশনায় শতাধিক বছরের ঐতিহ্যবাহী নবরঞ্জন অপেরা। অভিনয়ে চিত্র, মঞ্চ ও দূরদর্শন খ্যাতা গ্ল্যামার কুইন গায়িকা নায়িকা সুব্রতা, চিত্র, মঞ্চ ও দূরদর্শন খ্যাত যাত্রা সুপারস্টার গায়ক নায়ক সঞ্জিত চ্যাটার্জি এবং যাত্রা লক্ষ্মী কিন্নর কণ্ঠী গায়িকা নায়িকা লক্ষ্মী প্রিয়া। তৎসহ ব্ল্যাক ডায়মন্ড অপূর্ব বিশ্বাস, বলিষ্ঠ নট ও নাট্যকার কুমার কিশলয়, চন্দন কুমার, কুমার কৃষাণু, অরুণ বাবু, মাস্টার তাপস, আনন্দ বাবু ও অলরাউন্ডার হিরো রাজীব কুমার, দুষ্টু মিষ্টি নায়িকা মিস কল্যাণী, প্রতিভাবী অভিনেত্রী মিস নীলাঞ্জনা ও ব্যতিক্রমী চরিত্রাভিনেত্রী ছবি পাল। নমস্কার। পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ও মা শারদাবাইয়ের চরণ বন্দনা করে ত্রিকালদর্শী মহাপুরুষ বাবা লোকনাথ ব্রহ্মচারী, নাচিন্দা মাতা ও জননী যোগমায়ের আশীর্বাদ পাথেয় করে শুরু করছি এসপি প্রতিষ্ঠিত দেবস্মিতা সায়ন্তিকা প্রযোজিত, আশিস প্রামাণিক নিবেদিত, নন্দন সাত্রা পরিকল্পিত, নবরঞ্জন অপেরা পরিবেশিত, মিশ্রপ্রথা, সঞ্জিত চ্যাটার্জি ও লক্ষ্মীপ্রিয়া অভিনীত আজকের অশ্রু সজল সামাজিক যাত্রাপালা। সবার উপরে ভগবান সত্য, তাহার উপরে নাই। তাই ত্যাগের মন্ত্রে দীক্ষিত হয়ে বিধির বিধান মেনে নিয়ে বিষাক্ত ভাইরাসগুলো বিদায় করতে পাপের পৃথিবীতে পুণ্য আসছে। পাপের পৃথিবীতে পুণ্য আসছে। পাপের পৃথিবীতে পুণ্য আসছে।
জঙ্গলটা তন্ড তন্ড করে খুঁজে দেখলাম, তোমাকে খুঁজে পাচ্ছি না কেন? সীতা দাঁড়াও, সীতা ভয় নেই, সীতা কোথায় তুমি? অনেক কষ্ট আমি ডাকাতের হাত থেকে ছিটকে পালিয়ে এসেছি, আমাকে বাঁচাও। সীতা আমি আসছি, সীতা ভয় নেই। ওই তো ওই দিক থেকে অঞ্জনের গলার আওয়াজ পাচ্ছি। অঞ্জন, সীতা সীতা কোথায় গেল? না না, মনে হচ্ছে আমি ওই দিক থেকে সীতার গলার আওয়াজ পেলাম। দাঁড়াও সীতা আমি আসছি। আমি জানি না। বললে শালা এই কাঁটাল দিয়ে তোর গলাটা কেটে তোর থেকে আলাদা করে দেবো। মনে রাখিস আমার দল বল করে যৌবনে খুঁজে বেড়াচ্ছে, সোজা কোথায় না ফেলে এই কাঁটাল দিয়ে খুঁজিয়ে তোকে নদীর জলে ফেলে দেবো। না না নয়, হ্যাঁ মনে রাখিস আমরা মরে আসি, নতুন করে মৃত্যুকে আর ভয় পাই না। আর তোরা মনে রাখিস আমিও কিন্তু আমার সীতাকে হারিয়ে বেঁচে থাকতে পারবো না। তাই যদি আমার সীতাকে ফিরিয়ে না দিস তাহলে তোদেরও কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। নিজের জীবন দিয়ে বুঝিয়ে দেবো ভালোবাসার মূল্য কি, স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব কর্তব্য কতখানি। আমি এমন কাপুরুষ নই যে নিজের স্ত্রীর দায়িত্ব নিতে অক্ষম। অগ্নি নারায়ণ সাক্ষী করা স্ত্রী কখনো পরপুরুষের ভোগের সামগ্রী হতে পারে না। সাত পাকের বাঁধনে যাকে মেনেছি সে বাঁধন কখনো ছেড়ে যেতে পারে না। মনে রাখিস চন্দ্র সূর্য মিথ্যে নয়, পুরাণ রামায়ণ মহাভারত ভুল নয়। আমি যে হোমের আগুনকে সামনে রেখে আমি যে হাত দিয়ে আমি আমার স্ত্রী সীতার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছি সেই হাত আজকে প্রমাণ দেবে অধর্মের নয় ধর্মেরই জয়। মনে রাখিস জন্মাবার পর আমি কিন্তু মায়ের বুকে দুধ খেয়ে বড় হয়েছি। এই হাত মায়ের সেই সম্মান রাখবে। ক্ষমতা থাকলে ছাড়িয়ে নে, প্রমাণ কর আমার মায়ের বুকের দুধের জোর বেশি নাকি তোদের চুল্লু বাংলা খাওয়াই কবজির জোর বেশি। মনে রাখিস শান্ত সৌম্য শিবও কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন যেদিন রাজা দক্ষের যজ্ঞ সভায় সতীর দেহ ত্যাগ হয়েছিল। স্বর্গ মর্ত পাতাল কেঁপে উঠেছিল তার ভয়ঙ্কর প্রলয় নাচনে। তোর বউ সীতা আমার লোকের হাতে বন্দী, বেশি পয়তারা করবি তো। সীতা শালাকে নদীর জলে ফেলে দে। ভয়ঙ্কর স্রোতে কেমন ডুবছে আর উঠছে, ভাসতে ভাসতে শালা জলে ডুবে খতম হয়ে যাবে। তোমরা কি করলে আমার স্বামীকে? নদীর
রাগের সিঁদুর মুছে আমার সঙ্গে চল। খবরদার কেউ আমার গায়ে হাত দিবি না। মনে রাখিস সীতা সাবিত্রী দেশের মেয়ে আমি। আমি এই নরকের রাজা। মহাসতী দ্রৌপদীর বস্ত্র হরণ করে কিন্তু দুঃশাসন রক্ষা পাইনি। আমি একালের দুঃশাসন। যার কেউ নেই তার ভগবান আছেন। কোথা কোথা তুমি কোথা নারায়ণ, তুমি রাখে আছো দ্রৌপদীর মান। সতী যদি হই তুমি বাঁচাও আমার মান। বাতাসে তুমি তো বিরাজমান। কোথা তোমার সুদর্শন চক্র, খণ্ড খণ্ড কর তুমি দুষ্টের অভিযান। আমি সঁপে দিলাম তব চরণে নিজ মন প্রাণ। রক্ষিতে সতীর মান, এসো এসো তুমি ভগবান। তোমার সৃষ্ট জগতে বন্ধ করো এ দুরাচার। নমস্কারে গায় ওম মার্কণ্ডে উমাচয় ওম জয় তুম দেহি দেবী চামুণ্ডে জয় ভূতা তারিণী জয় সর্বঘটে দেবী কালরাত্রে নমস্তুতে। দুর্গা তুমি তুমি জগদ্ধাত্রী মা, তুমি শক্তি তোমার বুকে আই যে পরশ তোমার মা। কালী দুর্গা তুমি তুমি জগদ্ধাত্রী মা, তুমি শক্তি তোমার বুকে আই যে পরশ তোমার মা। কত শত রক্ত ঝরে জড়িয়াছে ত্রিভুবনে, কত শত রক্ত ঝরে জড়িয়াছে ত্রিভুবনে। তোমার গানে অহোরাত্রি করে বন্দনা। শান্তি ওম শান্তি ওম শান্তি। ওঠ মা ওঠ, কেন বুঝি না মায়ের মন্দিরে তুই মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাস? বধূ খুব কষ্ট হয় না রে, মায়ের ভর হয় তোর উপর, কিন্তু জানিস কি মা তো আর যাত্রার উপর ভর করে না। মা ছাড়া আমার আর কি আছে বাবা ঠাকুর? এই বিশ্ব সংসারটা নিজের মনে কর, দেখবি পরম শান্তি পাবি। এই জীবনে আর আমি শান্তি পাবো না বাবা ঠাকুর। জন্মের পর মাকে হারিয়েছি, নারী জীবনের শ্রেষ্ঠ সম্পদ স্বামী। কপাল দোষে আমি তাকেও হারিয়েছি। এই বৈধব্য জীবন যে আর আমি সহ্য করতে পারছি না বাবা ঠাকুর, আর আমি সহ্য করতে পারছি না। তাহলে আমার বিশাল মাকে কে গান শোনাবে, কে অঞ্জলি দেবে তোর এই অদ্ভুত নৃত্যকলা, কে করবে মায়ের সেবা? বাবা ঠাকুর, তোর স্বামীকে ফিরে পাবি কিনা জানি না, তবে তুই পাবি মাকে। স্বামীকে কি করে ফিরে পাবো বাবা ঠাকুর? ওরা যে আমার স্বামীকে খুন করে ফেলেছে। মধুমা, আমার মন বলছে তোর স্বামী মারা যায়নি। বাবা ঠাকুর, তোর স্বামীকে যে মেরে ফেলেছে তার তো কোনো প্রমাণ নেই রে মা। নিখোঁজ মানেই যে সে মারা গেছে তার কি মানে আছে? তাহলে 1 বছর হয়ে গেল সেই যে আমার স্বামী কলকাতায় কৃষি মেলায় গান গাইতে গেল, আজও তো সে বাড়ি ফিরে এলো না বাবা ঠাকুর। বলুন বাবা ঠাকুর বলুন, আমি তার কাছে কি অপরাধ করেছি যে সে আমায় ভুলে গেল বলুন? আমি তোর এই প্রশ্নের উত্তর দিতে অক্ষম মা, তুই আমায় ক্ষমা কর। তবে এইটুকু বলতে পারি, তোর স্বামীকে ঘিরে একটা মারাত্মক রহস্য আছে। সেই রহস্যের জাল আমি ছিঁড়ে দেব। মধুমা, মনে হয় কোনো কিছুই আমি মানবো না, ধর্ম মানবো না, ঈশ্বর মানবো না, মুছে ফেলবো সততা, ছিনিয়ে নেবো আমার স্বাধীনতা। কি বলছিস তুই? ঠিকই বলছি বাবা ঠাকুর, ঠিকই বলছি। কি নেই আমার বলুন তো? টাকা পয়সা, বাড়ি গাড়ি, বিষয় সম্পত্তি কি নেই
আমার। চুপ কর, চুপ কর, তুই একটু শান্ত হ। কেন চুপ করবো? কেন শান্ত হব? কেন সে ফিরে এলো না? কেন সে আমাকে এমনি করে ঠকালো? আমি তো আমার সব কিছু দিয়ে তাকে পুজো করেছিলাম, তাহলে কেন কেন আমি তাকে ফিরে পাবো না? বলুন বাবা ঠাকুর, কেন পাবো না? শোন মা শোন, অবুঝের মতো পাগলামো করলে তোকে আমি কি বলে সান্ত্বনা দেব? বাবা ঠাকুর, বাবা ঠাকুর তোর পাশেই আছে রে মা। তুই তুই যে আমার লক্ষ্মী মা, মন্দিরে বিশালাক্ষী মা, আর তুই আমার আরেক মা। তুই আমার এই মন্দিরে বস, আমি এক্ষুনি মায়ের ভোগ রান্নার জন্য নদীর ঘাট থেকে জল নিয়ে আসছি। আজ তুই আমার মায়ের ভোগ রান্না করবি, কেমন? তুই এখানে বস, আমি যাব আর আসবো। মা, মা গো, জীবনের প্রথম প্রভাতে সূর্যটা এমনি করে নিভে গেল কেন মা? কোথায় হারিয়ে গেল আমার স্বামী? তোমার দুয়ারে এসে অনেকে তো অনেক কিছু পায় মা, ফিরিয়ে দাও মা, আমার স্বামীকে তুমি ফিরিয়ে দাও। এই শোক যন্ত্রণা যে আর আমি সহ্য করতে পারছি না মা, আর আমি সহ্য করতে পারছি না, শেষ করে দেব। আমি জানি আত্মহত্যা মহাপাপ, তবু তোমার সামনে এই ভয়ঙ্কর শতশ্রেণী নদীতে আমি আমার জীবন বিসর্জন দেব। তৈরি হও, তৈরি হও মা বেহুলা, আমি তোমার বুকে ঝাঁপিয়ে পড়বো। মধুমা, মধুমা, না না, আর কোনো বাধা আমাকে আটকে রাখতে পারবে না। যে পৃথিবীর মাটি আমাকে শান্তি দিল না, সেই পৃথিবীতে আর আমি বেঁচে থাকতে চাই না। একবার নদীর ঘাটে আয় মা, আমি কি পেয়েছি। না না, কোনো মায়া জাল আর আমাকে আটকে রাখতে পারবে না। এক্ষুনি হয়তো বাবা ঠাকুর চলে আসবে। তার আগে আমি আমার এই জীবনটাকে শেষ করে ফেলবো, শেষ করে ফেলবো এই বেহুলা নদীতে। একবার নদীর ঘাটে চলো। কোথায় কোথায় গেলি রে মধুমা? দেখবি চল, নদীর ঘাটে অচৈতন্য অবস্থায় কে যেন পড়ে আছে। সবাই চলো, সবাই চলো, নদীর চর থেকে মানুষটাকে তুলে নিয়ে এসো। যদি বেঁচে থাকে তাহলে, না না, মনে হয় আত্মহত্যা করতে চেয়েছিল, কিন্তু কিন্তু মা বেহুলা ওকে ফিরিয়ে দিয়েছে। দেখি মধুমা নদীর পার ধরে একা কোথায় যাচ্ছে? মধুমা, মধুমা, কেউ আমাকে ডাকবে না, আর আমি বেঁচে থাকতে চাই না। এই পাপে জীবন আর আমি রাখবো না। কোনো ভয় নেই আমার, আর কোনো ভয় নেই। কি করছিস রে মা? তুই কি করছিস? আপনি ছেড়ে দিন বাবা ঠাকুর, আমাকে আপনি ছেড়ে দিন। কি পাগলের মতো বকছিস? আর আমি বাঁচতে চাই না বাবা ঠাকুর। ছি মা ছি, এতদিন তুই আমার পাশে থেকে কি শিখলি? তুই জানিস না আত্মহত্যা মহাপাপ? বাবা ঠাকুর, বাবা ঠাকুর, এ, কে যেন ডাকছে বাবা ঠাকুর? আমার তো তাই মনে হয়, মনে হয় গোবর্ধন। গোবর্ধন, কিন্তু নিশ্চয় কোনো বিপদ হয়েছে বাবা। হয়তো হতেও পারে। তাই তো। কি হয়েছে গোবর্ধন, কি হয়েছে? নদীর চরে যে মানুষটাকে পেয়েছি, সেই মানুষটা তো দিদিমণির স্বামী। তুমি কথা বলছো না কেন? একটিবার কথা বলো, একটিবার চোখ মেলে তাকাও। কি হলো বাবা ঠাকুর? বাবা ঠাকুর, ও যে কোনো কথা বলছে না বাবা ঠাকুর, ও যে চোখ মেলে তাকাচ্ছে না বাবা ঠাকুর। ওকে আপনি বাঁচান বাবা ঠাকুর, ওকে আপনি বাঁচান। এই নে মা, মায়ের চরণ অমৃত খাইয়ে দে। এই তো আওয়াজ বেরিয়েছে বাবা ঠাকুর। খুব কষ্ট হচ্ছে বাবা। কে? সে কি, তুমি বাবা ঠাকুরকে চিনতে পারছো না? তুমি কে? সে কি? ও তোমার স্ত্রী। ভালো করে চেয়ে দেখো, ও তোমার স্ত্রী মধুরিমা। আমি মা বিশালাক্ষীকে সাক্ষী রেখে তোমাদের বিয়ে দিয়েছিলাম। কেন বাজে কথা বলছেন? আমি আমার স্ত্রীকে চিনব না থেকে আপনি চিনবেন? কার সাথে কিরকম কথা বলছো? উনি সৎ ধার্মিক বাবা ঠাকুর, আর আমি তোমার স্ত্রী মধুরিমা। না, তুমি ভুল করছো। তোমার স্বামী আমি নই। তার মানে? কি বলছো দাদাবাবু? উনি তোমার অগ্নিসাক্ষী স্ত্রী। তুমি কি মনে করতে পারছো না এই মধুমা সুখ বিলাস ঐশ্বর্য ত্যাগ করে তোমার মতো চাষির ছেলেকে বিয়ে করেছিল? আমি
তুমি 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 মনে করো না, একটিবার মনে করে দেখো, আমি আমি তোমার সেই মধু, যে মধু তোমার মধুমাখা গান শোনার জন্য তোমাকে পাগলের মতো ভালোবাসতো। মনে করো। হ্যাঁ মনে করো। তুমি মনে করো তুমি কে, মনে করো কেন তুমি নদীর জলে ভেসে এলে, মনে করো তুমি নিজে নদীতে ঝাঁপ দিয়েছিলে না কেউ তোমাকে নদীর জলে ফেলে দিয়েছিল, মনে করো তোমার মাথায় কপালে আঘাতের চিহ্ন কেন, মনে করো, মনে করো, মনে করো। জঙ্গল, জঙ্গল, চারিদিকে শুধু গভীর জঙ্গল। না, তোমরা কেউ এগিয়ে আসবে না, কেউ সবে না, আমাকে সরে যাও, সরে যাও এখান থেকে। ওই গভীর জঙ্গলের মধ্যে দিয়ে ওরা আমার স্ত্রীকে টেনে নিয়ে যাচ্ছে। না না না, ওকে আমি কিছুতেই নিয়ে যেতে দেবো না। ওকে নিয়ে যেতে হলে আগে আমাকে খুন করতে হবে। ওকে ওকে আমি আমার বুকের মধ্যে আগলে রাখবো। কেন তুমি এরকম পাগলের মতো করছো? হ্যাঁ, এখানে কে আমাকে ছিনিয়ে নিতে আসছে? এখানে তুমি আছো, বাবা ঠাকুর আছে, গোবর্ধন আছে, এতজনের মাঝখান থেকে কে আমাকে ছিনিয়ে নেবে গো? তোমাকে ছিনিয়ে নেবে কেন? তোমাকে তোমাকে ছিনিয়ে নেবে কেন? তুমি কি আমার স্ত্রী নাকি? তার মানে এই এই মেয়েটা, এই মেয়েটা, বলো না, বলো না, ওরা আমার স্ত্রীকে কোথায় টেনে নিয়ে গেল? বলো না, কি হলো, কি হলো? তোমরা কেউ উত্তর দিচ্ছ না কেন? তোমরা সবাই চুপ করে দাঁড়িয়ে আছো কেন? কি হলো বলো? তোমরা কি আমার কষ্ট থেকে মজা পাচ্ছ? হ্যাঁ, মজা পাচ্ছ? তোমরা মেয়েরা ভালোবাসার মূল্য বোঝো না। তোমরা শুধু ছেলেদের সঙ্গে প্রেমের অভিনয় করে তাদেরকে ঠকাও। তোমরা ছেলেদেরকে হাতের পুতুল করে তাদেরকে নাচাও। একটা পুরুষের সঙ্গ তোমাদের ভালো লাগে না, 20টা পুরুষের সঙ্গ লাভ করাই তোমাদের কাজ। বাবা ঠাকুর, ও কি সব কথা বলছে? বাবা ঠাকুর, আমার যেন কেমন সন্দেহ হচ্ছে। বাবা ঠাকুর, ও সত্যি আমার স্বামী তো? তুই কি বলছিস রে মা? ওকে আমি চিনবো না? তুই ভালো করে দেখ ওকে, তুই এমনি ভাবে ভেঙে পড়িস না। তুই ওকে সময় দিয়ে সঙ্গ দিয়ে বুঝে নে ও তোর স্বামী কি না। বাবা ঠাকুর, চলে এসো গোবর্ধন, ওদের দুজনকে একটু একা থাকতে দাও। মনের কথা বললে হয়তো সব পূর্ব কথাই মনে পড়বে, আর মধুরিমাই পারবে ওকে সুস্থ করে তুলতে। চলে এসো। এই জানো তো আমি না আমার স্ত্রীকে খুব ভালোবাসি গো, তাই তো এত কষ্ট পাচ্ছি। কি হচ্ছে কি? গোবর্ধন দাঁড়িয়ে আছে না? আমারও শুনতে কিন্তু খুব ভালো লাগছে। কি হলো? চুপ করে গেলে কেন? মনে পড়ছে সেই মিষ্টি মধুর মুখখানা। আর সেই থেকে বলছি গোবর্ধন চলে যাক, তারপরে যা পারো তাই। হ্যাঁ, বুঝেছি। তোমরা চুটিয়ে প্রেম করো, আমি আমার কাজে চললাম। ব্যাস, গোবর্ধন চলে গেছে, এবার যত পারো মন প্রাণ খুলে কথা বলো। কি হলো? আমার দিকে তাকাচ্ছ না কেন? রতন? রতন? কে রতন? না না না, আমি তো রতন নই। আমি রতন নই। আমি যদি রতন হই তাহলে আমার রত্ন কোথায় গেল বলো? এই রতনের পাশে রত্ন না থাকলে কি মানায়? তোমরা মেয়েরা ভালোবাসার মূল্য বোঝো না। তোমাদের এখন প্রধান কাজ হলো তোমরা কতখানি উলঙ্গ সেজে পুরুষের চোখের সামনে গিয়ে দাঁড়াবে। ছেলেরা কিন্তু তাদের সর্বাঙ্গ ঢেকে রেখে ঘুরে বেড়ায়, কিন্তু যাদের সর্বাঙ্গ ঢেকে রাখার কথা সেই মেয়েরা শ্মশান ঘাটে মরাকে চিতায় তোলার সময় যেটুকু লজ্জা বস্ত্রের প্রয়োজন হয় সেইটুকু লজ্জা বস্ত্র পরে তারা রাস্তায় ঘুরে বেড়ায়। আমার তো মাথায় কিছুই ঢুকছে না। ও কি আমাকে চিনতে পারছে না? ও সত্যিই আমার স্বামী তো? আমি তো কোনোদিন অশ্লীলভাবে চলাচল করিনি, কিন্তু মেয়েরা ভালোবাসে তাদের স্বামীকে, ছেলেরা ভালোবাসে তাদের স্ত্রীকে। উভয়ের ভালোবাসায় সৃষ্টি হয় এক নতুন ফসলের। আজ সেই ভালোবাসার ফসল নেই বলেই তো মেয়েদের গর্ভে জন্মাচ্ছেন না আরো একজন বিদ্যাসাগর, আরো একজন বিনয় বাদল দীনেশ, আরো একজন রবীন্দ্রনাথ। তাদের কলম থেকে লেখা হচ্ছে না গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, মন ভোলায় রে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির মন ভোলায় রে। কোনো মায়ের সন্তান বিদ্রোহী কবি নজরুলের মতো লিখছেন না দুর্গমগিরি কান্তার মরু দুস্তর বারবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর বারবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুঁশিয়ার। আরো একজন দ্বিজেন্দ্র লাল এই দেশের বুকে বসে লিখছেন না দেশের গান। ভাই মাই এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতেই মরি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশে
জন্মভূমি সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। আমি বুঝতে পারছি ওই শয়তানগুলো তোমার উপরে এমন অত্যাচার করছে যার জন্য তুমি কোনো কিছুই মনে করতে পারছো না। কেন মনে করতে পারবো না? কেন মনে করতে পারবো না? আমার ভালোবাসায় তো কোনো খাদ ছিল না, ছিল না কোনো মিথ্যের প্রলেপ। মাটি যেমন গাছকে ভালোবাসে, জল যেমন মাছকে ভালোবাসে, ওই আকাশ যেমন চাঁদকে ভালোবাসে, আমিও ঠিক তেমনি করে আমার স্ত্রীকে ভালোবাসতাম। দেখছো না আমার চোখে সেই বিরহের জল। জল আমি আমার শাড়ির আঁচল দিয়ে মুছিয়ে দেব। দিত তো সে আবার কোনো কষ্ট সহ্য করতে পারতো না। সে আমাকে ভীষণ ভীষণ ভালোবাসতো। হয়তো বিধাতা সেই ভালোবাসায় বাদ সেধেছে, কিন্তু কেন আমি তো বিধাতার কাছে কোনো অন্যায় অপরাধ করিনি, তাহলে কেন? আমার মনের বাগানের ফুলটা ঝরে পড়ে গেছে, প্রেম পুড়ে চাই, কিন্তু বিশ্বাস করো নির্মল ভালোবাসা ছাড়া আমি কোনোদিনই পথ চলতে পারবো না। আমার জীবন থেকে প্রেম ভালোবাসাকে হারিয়ে আমি বেঁচে থাকতে পারবো না। তুমি ভালোবেসে সুখী হতে বলো কেনা চাও, রাধা সুখী হয়েছিল পেশে মোরা, আমিও রাধার মতো ভালোবেসে যাব, হয় কিছু পাবো নয় সবই হারাবো, আমিও রাধার মতো ভালোবেসে যাব, হয় কিছু পাবো নয় সবই হারাবো, এই যে থাকা প্রাণে সয় না, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। জানি না বলে যা লোকে সত্যি কিনা, জানি না বলে যা লোকে সত্যি কিনা, কপালে সবার নাকি সুখ সয় না, সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না, কেউ সুখী হয় কেউ হয় না। মা গো, তোমার কাছে আমি একটাই আশীর্বাদ চেয়ে নিচ্ছি মা, ওর কাছে যেন আমি স্বীকৃতি পাই, আর ও যেন আমার স্বামীর অধিকার নিয়ে বাড়িতে গিয়ে লড়াই করতে পারে। তাই যতদিন না ও সেরকম তৈরি হচ্ছে ততদিন ওকে আমি তোমার কাছে রেখে গেলাম মা। যেদিন ও শয়তানদের সঙ্গে লড়াই করার মতো তৈরি হবে সেদিন যাবে ও আমার বাড়ি, সেদিন হবে আমার জয়। আমাকে দিন রাত খেটে মরতে হবে, আর বাড়ির সবাই ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে আরাম করবে। ছেড়ে দেব, ছেটিয়ে বিষ ছেড়ে দেব। কি হলো? কি এত চিৎকার করছো কেন? কি এমন ঘটনা ঘটেছে যে ঝাড়ু হাতে একেবারে রণরঙ্গিনী হয়ে সারা বাড়ি মাকে বেড়াচ্ছ? আমার কথা মতো না চললে ছেটিয়ে বিষ ছেড়ে দেব। তুমি ছেটিয়ে বিষ ছেড়ে দাও, আর আমি শিরয় শিরয় বিষ ঢুকিয়ে দিই। কোনো ওঝার সাধ্য হবে না সে বিষ নামায়। তোমার হিয়ালি কথা আমি বুঝি না বাবা। আমি বড্ড খেয়ালি গিন্নি, ছোটবেলায় গরু চালাতাম, লোকের বাড়ি রাখালে করতাম, বুদ্ধি আর কৌশল করে আজ আমি পৌঁছে গেছি সৌভাগ্যের স্বর্ণ শিখরে। আমার একমাত্র বন্ধু যে আমাকে রাস্তা থেকে তুলে এনে পায়ের তলায় মাটি তৈরি করে দিয়েছিল, আজ তোর পায়ের তলার মাটি আমি কেড়ে নিয়েছি। এখন শুধু একটাই কাজ বাকি, মধুরিমার সঙ্গে আমার ছোট ছেলের বিয়ে দিয়ে পুরো সম্পত্তির মালিক হওয়া। আমি তো ভেবেছিলাম আমার বড় ছেলে পুলিশ অফিসারের সঙ্গে তোমার বন্ধুর মেয়ে মধুরিমার বিয়ে দিয়ে সমস্ত সম্পত্তিটাকে গ্রাস করে নেব, তার উপরে ফ্রিজ, টিভি, খাট, আলমারি। আরে গুলি মারো তোমার খাট আলমারি। বিনা পানি নজরটা উপরের দিকেই রাখো, শকুনের নজর থাকে নিচের দিকে। কি
তুমি আমাকে শকুনের সঙ্গে তুলনা করলে? ছেড়ে দেব, ঝেঁটিয়ে তোমার বিষ আমি ছেড়ে দেব। নেড়ে দেব, কান দুটো ধরে মাথাটা আমি নেড়ে দেব। এর জন্যই বলে 14 হাত কাপড়েও মেয়েদের কাছা হয় না। আমার বুদ্ধি নিয়ে চলো, দেখবে বৌমার বাপের বাড়ি থেকে অনেক কিছুই আদায় হয়ে গেছে। কি রকম? বড় রাস্তার ধারে বৌমার বাবা 2 বিঘে জায়গা রেখে স্বর্গে গেছেন। ওই জায়গাটা পুরো হাতিয়ে নিতে হবে, তাহলেই 15 টাকা সুদ সমেত আদায় হয়ে যাবে। কিন্তু ওই জায়গাটা তো বন্যা মানে বৌমার একার নামে নয়, ওর ভাই অনাথ আছে না? ওকে আমি অনাথ করেই ছাড়বো। ওই জায়গাটা পুরো আমার চাই। ওখানে আমি একটা বড় নার্সিং হোম বানাবো। বাহ, খুব ভালো বুদ্ধি খাটিয়েছো তো। হাতে হাত মেলাও বন্ধু, আমি ওই বন্যাকে কায়দা করে সমস্ত সম্পত্তিটাকে হাতিয়ে নেব। এমন কায়দায় ফেলবো যে বন্যা পুরোপুরি আমার হাতের মুঠোর মধ্যে এসে বন্যায় তলিয়ে যাবে। বোনা, বোনা, এই বোনা, কি হয়েছে বোনা? তুমি কি আমার উপর রাগ করেছো? না। তাহলে আমার সঙ্গে কথা বলছো না কেন? যে মেয়েরা বিনা পণে শ্বশুর বাড়ি আসে তাদের ভালো করে কথা বলার স্বাধীনতাটুকু থাকে না গো। না বোনা, না, এটা তোমার ভুল ধারণা। ফুলের মতো মন নিয়ে তোমার হাত ধরে আমি শ্বশুর বাড়ি এসেছিলাম, কিন্তু বুঝলাম এই গরিবের ঘরে মেয়ে বন্যার জীবনে শান্তি নেই। বোনা, বন্যার জীবনে শান্তির মন পথার বন্যার জলে ভেসে যাচ্ছে। একবিংশ শতাব্দীরও ক্ষমতা নেই তাকে বাঁধতে পারে। আমি তো তোমারই আছি বোনা। আমি তো কেন তো তোমাকে কোনোদিন কোনো কষ্ট দিইনি, তাহলে শুধু শুধু তুমি মন খারাপ করবে কেন? আমি প্রাণ খুলে না পারো, একটু মুচকি হাসো প্রিয়তমা। হও যদি তাতেও অক্ষম, চোখের ইশারায় খুশি করো মোর প্রাণ। নতুবা নিজেকে অপরাধী ভাবিয়া মস্তক ঠকিব তব চরণে। এই ছি, 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 কি করছো কি? এইভাবে আমাকে পাপের ভাগী করছো? পাপ? কিসের পাপ? তুমি করিয়াছ মান, তাই নিজে ছাই হইয়া পড়িয়া পড়িলাম তব পায়ে। এই ছি, ছি, ছি। সত্যি তুমি না মরা মানুষকেও বাঁচিয়ে তুলতে পারো। কি পারলাম তো মুখ থেকে আষাঢ়ের মেঘ থেকে সরিয়ে দিয়ে ফাগুনের মিষ্টি বিকেল এনে দিতে। তুমি শ্রাবণকে ভালোবাসি বৃষ্টি যেমন, তোমাকে যে ভালোবাসি আমি তেমন। শ্রাবণকে ভালোবাসি বৃষ্টি যেমন, তোমাকেই ভালোবাসি আমি তেমন। তুমি চন্দ্র আমি জ্যোৎস্না, তুমি নদী আমি তৃষ্ণা তৃষ্ণা। শ্রাবণকে ভালোবাসি বৃষ্টি যেমন, তোমাকেই ভালোবাসি আমি তেমন। তোমাকেই জানি আমি শুধু তোমাকেই চিনি। যত কাছে আজ আছি তত কাছে রব চিরদিনই। এই রে, কটা বাজে খেয়াল আছে? ডিউটিতে বেরোতে হবে না? কেন বৌদি, দাদা তো তোমার সঙ্গে ভালোই ডিউটি দিতে। ঠাকুরপো থবাল বলে ডিউটি ধরতো, তাহাল বলে নেই। আমি এতে খুব দিত্তাপ করে দিলাম, তাই না? লাগতো তো বলি, তোমাদের দুজনের মিল দেখে না আমার খুব ভালো লাগে। দাদা, ও দাদা, দাদা বৌদিকে তুমি খুব আদল করো না? এই তুই থামবি? ঠাকুরপো, বড় দাদা বৌদির সম্বন্ধে এসব কথা বলতে নেই। থবাল বলে বৌ ধরতো, তাহাল বলে নাই। ঠাকুরপো বারবার বলেছি নিজের বড় দাদার সম্বন্ধে এসব কথা বলতে নেই। বলে তেন বলতে নেই, তেন বলতে নেই। তোমরা তো বেতা তো, আমি আর কতদিন একা থাকবো বলতে পারো? সেই কবে থেকে বলেছি। কি বলেছো? কি গো, কি বলেছে? আই ডোন্ট নো, আমি কিছু জানি না। জানো না? থালা মিথ্যুক তো থাকার
নিতে তো বউকে নিয়ে বেচতে আছে ভাই, তার কতদিন কি সেই কবে থেকে তোমায় বলে দি না? মারবো টেনে একজন। তুই দাদা বউকে নিয়ে থেকে করলি ঘর, আর আমি বউ চাইতে গেলে কালে মালি চল। তুই দাদা বউকে নিয়ে থেকে করলি ঘর, আর আমি বউ চাইতে গেলে কালে মালি চল। দাদা পায়ে পড়িলে মেলা থেকে বউ এনে দে, দাদা পায়ে পড়িলে মেলা থেকে বউ এনে দে, দাদা পায়ে পড়িলে মেলা থেকে বউ এনে দে। ডিসকাস্টিং। থালা এই পুলিশে রাখলি, ডাক্তারি থালা কোনো মানুষে গলে সময় নেই, অসময় নেই, বউকে ছেলে চলে দিতে হবে। আমার কোনো ঝামেলাই নেই। লাগ করলো না গো, লাগ করলো না, ওই বেঘাতে তেহাই মেলে দিয়েছি। না না, তোমার উপর আমি রাগ করিনি, তুমি আমার লক্ষণ দেবর, তোমার উপর রাগ করা কি চলে? ঠিক বলেছো মা, তুমি আমার লক্ষ্মীপতি মা বৌমা, তাই তো তোমার এত গুণ। যাক থালা, এই যে ভূতের মুখে নাম কি বললি হত ছাড়া? বিনা পনে এই বউটাকে ঘরে ঢোকাতে তোমার থালা বুকটা ফেটে যাচ্ছে না? মোটেই না। আর এই যুগে পণ নিলে লোকে বলবে কি? আচ্ছা, আমি পণপ্রথার বিরুদ্ধে আন্দোলন করছি, আমি নারী কল্যাণ সমিতির মঙ্গল চাই। হ্যাঁ, ওই বাঘেল ঘরেই তো থালা ঘোগেল বাসা হয়। চুপ কর, কোথায় কি কথা বলতে হয় তুই জানিস? আরে তেন জন্ম না, বলি তেন জন্ম না, ঠাকুর ঘরে কেলে আমি তো কোনো খাইনি। অর্জুন, তুই যাবি এখান থেকে? ও লাগে জায়গায় টিপে দিলে থালা খুব ব্যথা লাগে, তাই না? অর্জুন, আমি অর্জুন। থালা একদম আমার পিছনে রাখ দিয়েছো না, মুখটা একেবারে টেনে খুলে দেবো। ঘরের বউর যদি থালা অত্যাচার করো, মধুলিমাকে আমি সব কথা বলে দেবো। মধুরিমাকে বলে দিবি মানে? এবারে যে সবাল বলে মধুলিমা সত্য তাহার উপর নেই, দলে দলে লোককে দেখে দেখে বলবো এটা একটা অর্থপিতার ছোট থালা, বাইলে নেতাগিলি ফলায় আর ভেতরে ছেলের বউর উপর অত্যাচার করে। তোমাদের এই ভন্ড নেতার চেহারাটা ভালো করে জেনে নাও, এটা টাকার লোভে মানুষের গলায় ছুরি দাঁড়ায়, গদির লোভে নিজের ঘরের বউকে থালা পর পুলিশের ঘরে পাঠিয়ে দেয়। এরা নেতা নয়, নেতা নেতা। যে নেতা দিয়ে ঘর মুছা যায় কিন্তু দেখতে বা কলা দেয় না। আরো বলবো, এটা লক্ষ্মী ধারা থাদুরি ছেলের বউর বাবার বাড়ি থেকে ফিজ নিয়েছে, থালা ঠান্ডা দল খায়, অনেক টাকা গুনে নিয়েও ছেলের বড় তাবুক চালায়। এরা ভুলে যায় এলাও মেয়ে, এলাও একদিন বউ হয়ে থতুল বাড়িতে এসেছিল, পলের মেয়েকে থালা এরা বেদম করতে দেয়। তাই তো নিজের ঘরের মেয়েরা পলের ঘরে গিয়ে ঠিক একই কর্ত পায়, তবু এরা নিজের চরিত্রটাকে বদলাতে পারে না। বৌদি চুপ করো ঠাকুরপো, তুমি চুপ করো। আমি চুপ করে থাকলে তুমি যেন চুপ করে থেকো না বৌদি, কারণ মেয়েরাই হচ্ছে মেয়েদের প্রধান তত্ত্ব। তাই তোমার কাছে একটা অনুরোধ করি বৌদি, এই বালিতে তুমি দেবী হয়ে থেকো, কোনোদিন দানবী হয়েও না। মেয়ে হয়ে আরেকটা মেয়ের গলায় কোনোদিন চলে চালিও না, তাহলে পৃথিবীর ভাই তোমাকে ক্ষমা করলেও আমি তোমাকে কোনোদিন ক্ষমা করবো না। মানুষের অভিশাপ করিও না বৌদি, মানুষের অভিশাপ করিও না। আশীর্বাদটা মাথায় তুলে নিও, আর নিও তোমার এই অযোগ্য ভাইয়ের ভক্তি ভোলা প্রণাম বৌদি, ভক্তি ভোলা প্রণাম। এই শয়তানি, এই শয়তানি আমাদের পিছনে ওকে লাইতাই দিয়েছে। বিশ্বাস করুন মা, আমি ওকে কিছুই বলিনি। বলিনি মানে? তুমি না বলে এত কথা জানলো কি করে? ঠাকুরপো বোকা বা পাগল কিছুই নয় মা। মানে ওর উচ্চারণের দোষ থাকতে পারে, কিন্তু ওর চরিত্রের কোনো দোষ নেই। ওর বিবেক বুদ্ধি বিচার যথেষ্ট আছে মা। কি তুমি আমার মুখে মুখে তর্ক করছো? তর্ক কোথায় করলো, ও তো ঠিক কথাই বলছে। তুমি অনর্থ বৌমার উপরে রাগ করছো, ওকে ভালো করে ভালোবেসে বলো, ও নিশ্চয়ই তোমার কথা শুনবে। কে বৌমা, আমি ঠিক বলিনি? হ্যাঁ বাবা। তোমার বাবা নেই, মা নেই, একমাত্র ভাই তোমার, তোমাদের ভালো মন্দ তো আমাকেই দেখতে হবে। সে তো নিশ্চয়ই। বিনা পণে তোমাকে ঘরে তুলেছি, এর জন্য নিজের প্রতি নিজেরই কেমন গর্ববোধ হয়। এরপর তোমার ভাই অনাথের একটা হিল্লে করে দিতে পারলে দেশ দরদি নেতা হিসাবে নিজেকে বড় ধন্ড মনে করো। কিন্তু কিভাবে বৌমার ভাই অনাথকে প্রতিষ্ঠা করবে সেটা বৌমাকে খুলে বলো। কেন? আমার আর আমার ভাই অনাথের নামে যে সম্পত্তিটা আছে সেই জায়গাটার পর উনি একটা নার্সিং হোম গড়ে তুলবেন। মানে মানে বাবা শুনুন মা, শুনুন বাবা, ওই জায়গাটা আমি আমার ভাই অনাথকেই দিয়ে দেব। এনে দেব।
ছেটিয়ে তোমার বিষ আমি ছেড়ে দেব। বিনা পানি তুমি কি বলো তো? আরে বৌমা মুখে বলছে বলেই কি ওই জায়গাটা সে তার ভাইকে দিতে পারবে? কেন পারবো না? আমার ভাই বেকার। বেকার সমস্যা ঘুচে যাবে যখন ওখানে আমি একটা বড় নার্সিং হোম বানাবো। আমি বুঝতে পেরেছি বিনাপনে এ বাড়িতে বউ হয়ে এসেছি বলে কায়দা করে জায়গাটা আপনারা লিখে নিতে চাইছেন। শয়তানি, শ্বশুরের মুখে মুখে তর্ক। আজ আমি তোকে মেরেই ফেলবো। বিনা পানি কি ভেবেছো তুমি? চুলের মুড়ি ধরে তুমি বৌমাকে শিক্ষা দিতে পারো? ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ও শয়তানিকে আজ আমি খুন করে ফেলবো। আমাকে খুন করে ফেললেও আমি বলবো আমার ভাই বেকার বলে আপনারা তাকে পথে বসাতে চান। আমার মুখে মুখে চুপ। বিনা পানি কি হচ্ছে কি? আমার মতো দেশদরদি নেতার সামনে তুমি বৌমার গায়ে হাত তুলবে? যে বৌমা শ্বশুরের মুখে মুখে তর্ক করে তাকে কি ফুল বেলপাতা দিয়ে পুজো করবো? হ্যাঁ করবে, পুজো করবে, তবে হাত জোড়ো করে ফুল বাতাসা ধূপ দীপ মিষ্টি দিয়ে নয়, পুজো করবে। বলো কিভাবে? কেন? ঠিক এইভাবে। তুই জানিস না আমি কত ভয়ঙ্কর হতে পারি। বেশ হয়েছে, একটা পয়সা নয়, এক টুকরো সোনা দানা নয়, দান সামগ্রী নয়, বিনা পণে শ্বশুর বাড়িতে এসে শ্বশুর শাশুড়ির অন্ন ধ্বংস করছে। এই যে শয়তানি, তোকে আমি খুন করে ফেলবো শয়তানি। দিদি, দিদি রে, এই দিদি। ওই বৌমার ভাই অনাথ ঠিক টাইমে এসে হাজির হয়েছে। শোন হারামজাদি, ভাইকে কখনো বলবি না যে আমরাই তোকে মেরেছি। জানতে চাইলে বলবি বাথরুমে পা পিছলে পড়ে গিয়ে চোখে মুখে লেগেছে। আর যদি বলেছিস তাহলে রাত পেরোবে না, বিষধর গোকুর সাপ ধরে আমি তোর ঘরে ঢুকিয়ে দেব। কি হলো রে দিদি, সাড়া দিচ্ছিস না কেন? এসো বাবা অনাথ, বাড়ির ভেতরে এসো বাবা। তুমি বৌমার রক্তটা মুছে দাও আর আমি বৌমার চোখে কাতর হয়ে যাই। বৌমা, বৌমা তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি দেশদরদি জননেতা সত্যসাধন চৌধুরী। আমি তোমাকে কথা দিচ্ছি মা, আমি তোমাকে বড় হাসপাতালে নিয়ে যাব। আমি যে নারী কল্যাণ সমিতির মঙ্গল চাই মা। মা, ও মা, মা গো, তোমার কি খুব কষ্ট হচ্ছে মা? দেখো বাবা গোপাল গোবর্ধন তোমাকে ঠিক সুস্থ করে তুলবে মা। কি হয়েছে? আমার দিদির কি হয়েছে? বলো বলো বৌমা, বলো তোমার ভাইকে বলো তোমার কি হয়েছে। ও বৌমা, দেখো মা দেখো, তোমার ভাই অনাথ এসেছে। কি বলবে বলো? বলো দিদি, বলো তোর কি হয়েছে? ভাই রে, তোর দিদির খুব বড় লোক বাড়িতে বিয়ে হয়েছে, তাই তো এত শাস্তি পাচ্ছে। তার মানে বন্যা গরিব ঘরের মেয়ে, তার কপালে এত সুখ সহ্য হবে কেন? কি বলছিস তুই? কোনোদিন কি এত দামি বাথরুম ব্যবহার করা অভ্যাস আছে রে ভাই? ছোটবেলায় কুয়োতলায় বাসন মেজে কাপড় কেচে বড় হয়েছি, পাথরের তৈরি এত দামি বাথরুমের মেঝেতে যে পা রাখা অভ্যাস নেই রে ভাই। দিদি, তাই তো পড়ে গিয়ে তো দিদির এই অবস্থা রে ভাই। কিন্তু কিন্তু এখন কি হবে রে দিদি? কিছুই হবে না রে ভাই। যার শ্বশুর দেশ বরণ্য নেতা, যার শাশুড়ি মাটির মানুষ, সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে রে ভাই। তুমি ঠিক বলেছো মা, আমি তোমাকে সেবা করে সুস্থ করে তুলবো। তাই তো তোমার প্রাথমিক চিকিৎসার জন্য ফার্স্ট এড বক্সটা আমি নিয়েই আসি। আরে যাও যাও, আমিও বৌমাকে সেক দেওয়ার জন্য গরম জল নিয়ে আসছি। ছেড়ে দেব, ছেটিয়ে তোমার বিষ আমি ছেড়ে দেব। জয় বাবা গোপাল গোবর্ধন, জয় বাবা গোপাল গোবর্ধন। কি হলো রে দিদি, কি হলো? তুই চুপ পাগলের মতো চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? সুখে আনন্দের ভাই। দিদি, এই গরিবের ঘরে মেয়ে বন্যার জন্য শ্বশুর শাশুড়ির কত দায়িত্ব। ভুল করছো বৌদিমণি, নিজের ভাইয়ের কাছে আসল সত্যটা লুকিয়ে রেখো না। তোমার উপর অত্যাচারের কথাটা তুমি সবাইকে জানিয়ে দাও। এত মার খেয়েও তুমি মুখ খুলবে না। গোবর্ধন তুমি? আড়াল থেকে আমি সব শুনেছি, কিন্তু মুখ খুললে আমার চাকরি থাকবে না। তাই তো লুকিয়ে এসে তোমার ভাইকে খবরটা দিতে এলাম যে এরা তোমাকে ভীষণ মেরেছে। গোবর্ধন দা, চিন্তা করো না,
প্রতিবাদ জানাতে সে আসছে। এ আসছে পাপের পৃথিবীতে পুণ্য আসছে। দিদি, দিদি তুই আমাকে মিথ্যে কথা বলেছিস? ওরা তোকে মেরেছে? বল দিদি বল, কেন তুই আমাকে মিথ্যে কথা বললি? বল কেন? কেন? এছাড়া যে আমার কোনো উপায় ছিল না রে ভাই। উপায় আছে বৌমা, এই দেখো না তোমার শাশুড়ি তোমায় গরম জলে সেক দেবে আর আমি তোমায় ওষুধ লাগিয়ে দেবো। থাক থাক, আর সোহাগ দেখাতে হবে না। বরং যদি পারেন আরো কিছু কিল ছড় লাথি মেরে আমার দিদিকে একেবারে মেরে ফেলো। চুপ কর ভাই, তুই চুপ কর। চুপ করে থাকা ছাড়া হে বেকার ভাইটার আর কি আছে বল? জানি না, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। ও আমাদের পেছনে ভাইকে লাগানো হয়েছে। তোমার সাহস তো কম নয় বৌমা, এ তুমি আমাদের নামে, ঠিক আছে? এর ফল তোমাকে পেতেই হবে। হারামজাদি! খবরদার আমার দিদির গায়ে হাত তুলবেন না। অনাথে! এই শুয়োরের বাচ্চা, কি করবি রে? কি করবি? বেশি বাড়াবাড়ি করলে এই গরম জলটা তোর মুখে ছিটিয়ে মুখ পোড়া বাঁদর তৈরি করে দেব। তাহলে আমিও কিন্তু আপনাদের ক্ষমা করব না। খবরদার অনাথ। দিদি, দিদি তুই আমাকে মারলি? কেন মারবো না? তোর এত বড় সাহস, তুই গুরুজনদের মুখে মুখে তর্ক করিস? এই শিক্ষা তুই কোথা থেকে পেয়েছিস? কেন আসিস? কেন আসিস আমাদের বাড়িতে? লজ্জা করে না? বিনা পণে দিদিকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিয়ে সেই বাড়িতে আসতে তোর লজ্জা করছে না? অমন কথা বলিস না রে দিদি, অমন কথা বলিস না। তুই ছাড়া আর আমার আপনজন বলতে কি আছে বল? খবরদার তুই আমাকে দিদি বলে ডাকবি না, আর কোনোদিন এ বাড়িতে আসবি না। আজ থেকে তুই মনে করবি তোর দিদি মারা গেছে। চুপ কর, চুপ কর দিদি, চুপ কর। যেন যাত্রা সিং চলছে। ওই শুয়োরের বাচ্চা, বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। যাচ্ছি মেসুমশাই, যাচ্ছি। মাসিমা, মাসিমা গো, অনেক আশা নিয়ে এই মিষ্টিটুকু এনেছিলাম, দয়া করে এটুকু আপনারা ফিরিয়ে দেবেন না? তুই ভাবলি কি করে তোর মতো একটা ছোট লোকের আনা মিষ্টি আমরা খাবো? আসবো রে দিদি, মাত্র আর একটি দিন আসবো। ওই দিনটা তুই বারণ করিস না। কোন দিন রে ভাই? ভাই ফোটার দিন। কিচ্ছু খাবো না রে দিদি, কিচ্ছু নেবো না, শুধু তোর হাতের একটা চন্দনের ফোঁটা নিয়ে আমি আনন্দে চলে যাবো, আনন্দে চলে যাবো। এই অধিকারটুকু তুই আমার কাছ থেকে কেড়ে নিস না, তাহলে তাহলে এই হতভাগ্য ভাইটার মরা মুখ দেখবে তুই। এই ভাই একটু দাঁড়া, তোরা নাই মিষ্টির প্যাকেট থেকে একটা মিষ্টি বার করে আমি তোর মুখে দিয়ে দিই। হাসি ব্যঙ্গের হাসি, গরিবের পারে ধার। নাই নাই নাই, ওরে হারাবারে কিছু নাই। নাগরদোলার খেলায় কেউ ওঠে পড়ে, কেউ নামে নিচে, এ কথা কি ভাবো নাই? দিন বদলের পালায় কোথায় কেরাবে, এ কথা কি জানা নাই? আজকে ঘটিল যাহা, একথা হবে ইতিহাস। সেদিন হাসির গলায় পড়িলে অবশ্যই মরণ ফাঁস। বাহ, চমৎকার, ভাগ্যের কি পরিহাস। বৌমা,
না বাবা, না মা, কাউকে বলবো না। কেউ জানতে পারবে না আপনাদের এই চরিত্র। বিচিত্র এই সংসারে এটাই তো সত্যিকারের চিত্র। কি গো, দাঁড়িয়ে দাঁড়িয়ে এত অপমান সহ্য করছো? বীণাপাণি, যে সয় সে মহাশয়, যে না সয় সে নাশ হয়। ছেড়ে দেব ওই শয়তানের বিষ, আমি ছেড়ে দেব। বীণাপাণি, কেন বোঝো না? সবুরে মেয়া ফলে তোমাদের পাপের ফলে বা তোমাদেরই ভোগ করতে হবে কাকা বাবু। তার মানে আচার আমি একা না, আমার পাশে দাঁড়ানোর জন্য আমি আমার লোককে পেয়ে গেছি। তোর লোক মানে? মানে 1 বছর পর আমার স্বামী ফিরে এসেছে। আসলে বধুমা, যে মানুষটা মরে গেছে বলে সবাই জানে, সেই তোর স্বামী ফিরে এসেছে। আজ নয়, কয়েকদিন পর তাকে আমি এ বাড়িতে নিয়ে আসবো তার সম্পত্তির অধিকার বুঝে নিতে। কি বলছিস তুই? ঠিকই বলছি। তোমরা আমার বাবাকে পাগল করে রেখেছো, কিন্তু তার সম্পত্তি এখনো গ্রাস করতে পারোনি। যেহেতু বাবার সম্পত্তি উইল করেছে তার একমাত্র জামাতা, অর্থাৎ আমার স্বামী। দেখ মা, কেন পাগলামো করছিস? আমার স্বামী তো নিজের কাকা নয় ঠিকই, কিন্তু তোকে তো মেয়ের চোখে দেখে। আজ আমি অকপটে স্বীকার করছি, তোর বাবা আমার স্বামীকে রাস্তা থেকে তুলে নিয়ে এসে বিজনেসের পার্টনার করেছে। সেই বন্ধু কি বন্ধুর মুখে ছুরি বসাতে পারে? পারে 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 কারণ আপনারা চান হবু জামাতার সম্পত্তি গ্রাস করতে। তাই তো প্ল্যান করে আপনাদের ওই এক নর্মাল ছেলেটার সঙ্গে আমার বিয়ে দিতে চান। তাই তো প্ল্যান করে আমার স্বামীকে মেরে ফেলতে চেয়েছিলেন না, কিন্তু পারেননি। আমার শাঁখার সিঁদুরের জোরে আমি তাকে ফিরে পেয়েছি। বাবা, তাহলে এবার রাবণ বধ হবে। কি তুই? ডাক্তার বাবু তোকে ঘর থেকে বেরোতে বারণ করেছে না? আমি আর বদ্ধ ঘরে থাকতে পারছি না। তোরা আমাকে একটু খোলা বাতাসে ঘুরতে দে। বন্ধু, তুই চুপ কর। কেন চুপ করবো? ডাক্তারের কথা শুনে তুই আমাকে কষ্ট দিবি? তোকে আমি রাস্তা থেকে তুলে এনে বড় করেছি, এই তার প্রতিদান। প্রতিদানের আশা ত্যাগ করো বাবা, প্রতিশোধ নেওয়ার দিন এসেছে। যে বন্ধুকে তুমি বিশ্বাস করে তোমার বিজনেসের পার্টনার করেছিলে, সেই বন্ধুই আজ তোমায় পাগল করে রেখেছে বাবা। ওমা, বলে কি গো? আরে যে মানুষটাকে সুস্থ করার জন্য তুমি এত বড় বড় ডাক্তারের ব্যবস্থা করলে, বিনিময়ে এই বদনাম। এই শোনো, তোমাকে একটা কথা বলি, তোমার নামে এই বদনাম তুমি সহ্য করলেও আমি কিন্তু মেনে নেব না। ঝেড়ে দেব, ঝেঁটিয়ে তোমাদের বিষ আমি ঝেড়ে দেব। না না মধুমা, তুমি ভুল করছো। তোমার কথা শুনলে আমি আমার বন্ধুকে সুস্থ করতে পারবো না। তোমার একটা ভুলের জন্য আজ আমার বন্ধু মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। সেদিন যদি তুমি তোমার বাবার কথা অমান্য করে ওই চাষা রতনটাকে বিয়ে না করতে, তাহলে তোমার বাবার আজ এই পরিস্থিতি হতো না। তবে তৌরিও মা, ডাক্তারের কথা মতো আমার বন্ধুকে সুস্থ করতে আমার ছোট ছেলেকে তোমায় বিয়ে করতে হবে। ঠিক বলেছে, আমার বন্ধু ঠিক কথাই বলেছে। বাবা, তোকে বিয়ে করতে হবে। বাবা, তুই আমার একমাত্র মেয়ে, আমি তোকে চাষার ঘরে যেতে দেব না। ওই চাষার রতনের কথা তোকে ভুলে যেতে হবে। আমার বন্ধু ঠিক কথাই বলেছে। আমি আমার বন্ধুকে মাঝে মাঝে ভুল বুঝে ফেলি, তাই তোর নামে মাঝে মাঝে কথা বলি। আসলে ও আমার ভালো চায়, আমাকে অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে। কিন্তু তুই আমাকে ভালোবাসিস না। তুই আমার অবাধ্য মেয়ে। ও আমার ভালো বন্ধু, ও আমাদের মঙ্গল চায়। খবরদার, আমার সামনে আমার বন্ধুর নামে আশেপাশে কথা বলবি না, একদম বলবি না। ও ভগবান, এই গভীর চক্রান্ত থেকে তুমি আমাকে মুক্তি দাও ঠাকুর, তুমি আমাকে মুক্তি দাও। তুমি ভুল করছো বাবা, তুমি ভুল করছো। তোমার বন্ধু তোমাকে মায়া জালে আটকে রেখে তোমার সম্পত্তি গ্রাস করতে চায় বাবা। তাই তো ওদের ওই এক নরমাল ছেলেটার সঙ্গে আমার বিয়ে দিয়ে ওরা এই সম্পত্তির মালিক হতে চায় বাবা। ওদের কথা তুমি শুনবে না বাবা, আমি তোমার মেয়ে বাবা। আমার
স্বামী রতনকে তুমি মেনে নাও বাবা। আমি আমি তোমার পায়ে নত জানু হয়ে বলছি বাবা, তুমি আমাকে শান্তি দাও বাবা, তুমি আমাকে শান্তি দাও, শান্তি দাও। দেয়া হো দেয়া দেয়া রে দেয়া 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 রে দেয়া 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 রে দেয়া 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 রে देया 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 रे आशिक मैंने किससे प्यार किया रे देया 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 रे देया 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 रे देया 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 रे देया 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 रे आँखों से चोरी चोरी हार किया रे। सुभान अल्लाह, तुम्हारे अद्भुत नाचर गाने हमारे दिलটা খুশ হয়ে গেল। কে আপনি? এই শয়তানটা গোপন আড্ডা। আরে চলিয়ে এলাম তোমাদের সাথে কৃপাল সিং আছে না, ওর সাথে হাতে হাত মিলাতে। আপনাকে তো কখনো এখানে দেখিনি। আমি কিন্তু তোমাকে बहुत बार দেখাচ্ছে। দেখাচ্ছে? हाँ, इसलिए तो তোমাকে দেখলে আমার দিল में बहुत दुख है। কেন? তোমার স্বামীটা তোমাকে কৃপাল সিং এর হাতে তুলে দিল। আপনি? আমি সব জানি, তার লিগেই তো বলছি বাঁচতে চাস তো ওইখান থেকে পালিয়ে চল। আমার স্বামী? আরে কিছু জানতে পারবে না, আমি কায়দা করে তাকে বাঁচিয়ে নিব। তার আগে এই বন্দুকের একটা গুলিতে তোর মুন্ডুটা আমি উড়িয়ে দেব। ওস্তাদ কৃপাল সিং এর গোবন্ডেরার কুখ্যাত ডাকাত কাশেম আলী। আরে বাপ রে, বল শয়তান, কি করে তুই এই গোবন্ডেরার সন্ধান পেলি? আমি নিশ্চয় সালে টিকটিকি আসিস, তোকে বাঁচিয়ে রাখলে আমরা ভেসে যাবো। আরে নেই নেই, আমাকে মেরে না। আমাদের শত্রুকে আমরা বাঁচিয়ে রাখি না। হ্যাঁ, তোর তোর বলছি 1 থেকে 3 গোনা শেষ হলে তুই শেষ ঠিকানায় পৌঁছে যাবি। 1 2 3 চব্বে, আমি জনক রাজার মেয়ে সীতা নই, আমি দশরথ পুত্র শ্রী রামচন্দ্রের বউ সীতা নই, আমি লঙ্গলের ফলে মাটি পুড়ে উঠে আসিনি, এই সীতাকে রাবণ রাজা হরণ করে অশোক কাননে বন্দি করে রাখিনি। ইয়েস, তুই তুই আমাকে আমার স্বামীর কাছ থেকে জোর করে তুলে এনে কৃপাল সিং এর ডেরায় তুলেছিস। কোন সালা জটায়ু সেদিন আমাকে বাঁচানোর জন্য তোর সামনে এসে দাঁড়ায়নি, পাছি তার ডানা দুটো ছাটা পড়ে যায়, তাই আজ আমি এই সমাজে কাপুরুষদের ডানা ছেটে দিয়ে রাস্তা দিয়ে হেঁটে চলেছি। কিন্তু হঠাৎ তোর শতবেশ অনেক রকম বেশ ধরে আমাকে রাস্তা দিয়ে চলতে হয়। আজ এই বেশ ধরে থানা থেকে এই রিভলভারটা ছিনতাই করেছি আর তোর হাত থেকে এইটা কেড়ে নিয়েছি। সমস্যা এই জন্য তো তুই ওস্তাদ কৃপাল সিং এর কাছের লোক হতে পেরেছিস। আর সাবাসি জানাই তোকেও যে তুই নিজের বউটাকে ওস্তাদের সাথে ভিড়িয়ে দিয়েছিস। তোর মতো পুরুষকে তো সারা ভারতবর্ষের মেয়েরা পায়ে ফুল জল দিয়ে পুজো করবে। যে পুরুষ অন্য স্ত্রী নয়, নিজের স্ত্রীকে পর পুরুষের হাতে তুলে দেয়, সে একটা কাপুরুষ ছাড়া আর কিছু নয়। তোর কিন্তু বহুত বার বেড়েছে সীতা, এরপর বেশি বাড়াবাড়ি করলে ওস্তাদকে জানাতে আমি বাধ্য হব। আরে যাবে সালা, তোর ভয়ে সীতা চলে না। এখন আমি আর সেদিনে সীতা নেই, আমার নামে সালা পশ্চিমবঙ্গের থানায় থানায় রিপোর্ট জমা হয়ে আছে, কিন্তু পুলিশের বাপের ক্ষমতা হচ্ছে না আমাকে কায়দা করে। দিদি মুখে লাথি মেরে সালা মুখটা ভেঙে দেবো। দিদি একদম ফ্যাচ ফ্যাচ করে কাঁদবি না। দিদি কেন কাঁদবি? আমি সেদিন কেঁদেছিলাম দিদি, যেদিন আমাকে আমার স্বামী অঞ্জনের কাছ থেকে তোর স্বামী ওই সুরের বাচ্চা কাসেম আলী জোর করে তুলে এনেছিল। দিদি ঠাকুরকে কত ডেকেছি, কত কেঁদেছি, ডাকাতদের হাত থেকে আমাকে বাঁচাও, কিন্তু ভগবান পর্যন্ত সেদিন আমার কথা শোনেনি। কিন্তু এখন কেন কাঁদছো দিদি? মনে পড়ে যাচ্ছে রে দিদি, পুরোনো দিনের কথাগুলো হঠাৎ করে সব মনে পড়ে যাচ্ছে। দিদি আমার স্বামী অঞ্জন আমাকে খুব ভালোবাসতো, আমি ওকে খুব ভালোবাসতাম। অঞ্জন সীতা ছাড়া কিছুই বুঝতো না, সে আমাকে স্ত্রীর স্বীকৃতি দিয়েছিল, আমাকে বিয়ে করে নিয়ে যাচ্ছিল, হঠাৎ জঙ্গলের মধ্যে রাস্তায় ডাকাত দল আমাদের ঘিরে ফেলে। তারপর কি দিদি? মাথার মধ্যে হু হু করে আগুন জ্বলে যাচ্ছে, মনে হচ্ছে এখানে ছুটে গিয়ে তোর সামনে কাসেমকে সব পিস্তলের গুলিতে ঝাঁঝরা করে
না দিদি না, আমি তোমার পায়ে পড়ছি দিদি, আমার এত বড় সর্বনাশ তুমি করো না। সত্য সেলুকাস, কে বিচিত্র এই দেশ। যে স্বামী আসামের মতো নিজের স্ত্রীকে ভাড়া খাটায়, সেই স্বামীর জন্য সতীসাধ্যী স্ত্রীর চোখে জল। কেন চোখে জল আসে জানো? কেন এই হিন্দুর মেয়ে মোহিনী ওই মুসলমান কাশেম আলীকে স্বামী বলে মেনে নিয়েছিল? না না, সে কথা আমি বলতে পারবো না, তাহলে ওরা আমাকে মেরে ফেলবে দিদি, আমাকে মেরে ফেলবে। খবরদার! দিদি কি বে? আমাদের লাইনে সালা কোন দিদি ভাই সম্পর্ক হয় না। কাজ বোঝাও, নোট কামাও। বাস। रुपया ऐसा चीज खोदा से 19-20 लोट चढ़ा वोट मिले ना, इसीलिए बोलছে लोट कम अभी तो हमार लाइने छोट। এই যে তোমরা হাসি করছো না, লোট না থাকলে হাসি ভুলে গিয়ে আঁখো মে শুধু পানি আসবে, তখন কি হবে? বুঝবে না, কেউ বুঝবে না, কি যে মনের ব্যথা। বুঝবে না, কেউ বুঝবে না, কি যে মনে। ओए बस कर यार, बस कर। ये गाना हमें सुनबे ना, जो गाना सुन ले हमें लेटे उठबे। गाना प्यारी एक तो मधुमाखा गाना। लैला मलैला आसे हुलैला, हर कोई चाहे मुझसे मिलना अकेला। लैला मलैला आसे हुलैला, हर कोई चाहे मुझसे मिलना अकेला। जिसको भी देखूं दुनिया भुला दूं, मजनू बना दूं, आसी लैला। लैला मलैला आसी लैला, हर कोई चाहे मुझसे मिलना अकेला। ओए क्या बात है। मोहिनी तुम अंदर जाओ, सीता देवी के साथ हमारे कुछ बात आछे। ওকে সর্দারজি। सीता तुमको एक तो काम करते होगे, কি কাজ? एक आदमी को दुनिया से पार करे दीते होगे। বস। सिर्फ দুটো গুলি চালাবে ব্যাস। কিন্তু কে সেই লোক? আছে আছে, ঠিক সময় আমি তোমাকে দেখিয়ে দিবে। এখন শুধু জেনে রেখো তার নাম আছে রতন চাষা। রতন চাষা? यस রতন চাষা। ও শালাকে মারবার লেগে আমি দুটো গুলি চালিয়েছিলাম, लेकिन भगवान কিভাবে যে ওকে বাঁচিয়ে দিল আমি বুঝতে পারলাম না। কিন্তু আমার বন্ধু দেশ দরদি জোড়ো নেতা সত্যসাধন চৌধুরীর চির শত্রুকে এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দিতে পারলে আমি পাবে বহুত বহুত আছে, और तुम भी पावे बहुत रुपया बख्शिश। আরে সীতা পারবে না এমন কোনো কাজ পৃথিবীতে নেই। আপনি বললে রয়্যাল বেঙ্গল টাইগারের চোখ দুটো আমি এনে দিতে পারি, আর আপনার বন্ধু জননেতা সত্যসাধন বাবুর এইটুকু উপকার আমি করতে পারবো না? थैंक यू सीता, थैंक यू। हेलो एडवांस 50,000। থ্যাংক ইউ বস, আগামী 7 দিনের মধ্যে আপনার কাজ ফিনিশ হয়ে যাবে। ও মাই ডার্লিং। এখন নয়, যেদিন আমি আপনার পাশে দাঁড়ানোর যোগ্য হব সেদিন আপনি নয় আমি নিজে আপনাকে জড়িয়ে ধরবো। ওকে ওকে সীতা। আমি সেই দিনটার জন্য ইন্তজার করবে। বাই। এই সীতার জীবনে আপনি ছাড়া আর কে আছে বস? সমানে সমানে হয় কোলাকুলি, তাই নিজেকে আপনার পাশে দাঁড়ানোর মতো তৈরি করে বুঝিয়ে দেবো এই সীতা कैसी चीज। তার আগে এই পৃথিবীকে সারাবো এই রতন চাষাকে, যে রতন চাষাকে মার্ডার করতে গিয়ে আপনার মিস হয়েছে দুটো গুলি। আমি সীতা থেকে হয়ে যাব ফেরিওয়ালি, যে ফেরিওয়ালি এই দুনিয়া থেকে সরিয়ে দেবে রতন চাষাকে। দিদি কেবে?
ও তুই, খবরদার বলছি, একদম আমাকে দিদি বলে ডাকবি না। আমি দিদি হলে এই পিস্তল দিয়ে রতন চাষাকে মার্ডার করতে পারবো না। এটা কেন বুঝতে পারছো না দিদি? ওই রতন চাষাকে মার্ডার করলে তোমার মতো কত মেয়ে স্বামী হারার জ্বালা নিয়ে কাঁদবে। আমি কাঁদি? কখন কাঁদি? কে দেখেছে আমার কান্না? আমি দেখেছি, তাই তো সবসময় আতঙ্কে থাকি যদি আমার স্বামীকে খুন করে ফেলি, তাই তো? খুন করলে তোর খুব কষ্ট হবে না রে? আমার কষ্ট হয়নি যেদিন তোর স্বামী আমার স্বামীকে মেরে নদীর জলে ফেলে দিয়েছিল। কুকুর মানুষকে কামড় দিয়েছে বলে কি মানুষ কুকুরকে কামড়াবে দিদি? দিদি আমি মানুষ। কেন মানুষ নও? কে বলেছে তুমি মানুষ নও? আমার মন বলে রে আমি মানুষ নই। আমি একটা অমানুষ। তুমি যখন একা থাকো, আগের জীবনের কথা মনে করে তোমার চোখে জল আসে, তখন আমার খুব কষ্ট হয় দিদি, খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়। হ্যাঁ, মনে করি সিঁথিতে সিঁদুর পরি, কপালে লাল ধবধবে করে টিপ পরি, সুন্দর করে শাড়ি পরি, আমার স্বামী অঞ্জনের কথা ভাবি। অঞ্জন স্কুল ছুটির পর বাড়ি ফিরে আসবে, এসে আমাকে জড়িয়ে ধরে বলবে, আজ আমায় স্বপ্ন দেখাবি আয়, এক নতুন গল্প শোনাবি আয়, তুই মিশে যা আমার কল্পনায়, তুই মিলে যা আমার কল্পনায়। আমাদের একা দুজনের দেখা যেন লিখে রাখা ছিল তাই, দুটো পাখি একই দলে, হাওয়ার তালে তালে পাশাপাশি উড়ে চলে যায়। কত হাসি কত ব্যথা বাড়ে মনে মনে, তোর নাম তোর ছবি এঁকেছি গোপনে, আজকে মন শূন্য তোকে ছাড়া, ইচ্ছেরা দিচ্ছে সেই ইশারা, তুই মিলে যা আমার কল্পনায়, তুই মিলে যা আমার কল্পনায়, তুই মিলে যা আমার কল্পনায়। অঞ্জন, অঞ্জন, অঞ্জন কোথায় গেলে? যা সালা, আমি এতক্ষণ জেগে জেগে স্বপ্ন দেখছিলাম। না না, আর আমি কাঁদবো না, আমাকে শক্ত হতে হবে। চোখের জলটাকে বাইরে ফেলে দিয়ে পিস্তল ধরা হাতটা শক্ত করে নিচ্ছি, যে হাত দিয়ে খুন করবো এই রতন চাষাকে। সেই জন্যই তো আমি কৃপাল সিংকে দিয়েছি 10 লাখ টাকা। সিংজির কথা মতো তুমি ওকে মার্ডার করো, তোমাকে আমি আরো বকশিশ দেবো। আমি সিংজির বন্ধু সত্য সাধন চৌধুরী। ও, আপনি সেই জননেতা সত্য সাধন বাবু, আর আপনার চিরশত্রু ওই রতন চাষা। রতন চাষা, যার বাপ নেই, মা নেই, নেই কোনো জন্মের পরিচয়, উড়ে এসে জুড়ে বসেছে আমার গ্রামে, যে গ্রামে এই দেশ দরদি জননেতা সত্য সাধন চৌধুরী আমারই খাওয়ারে থাবা বসিয়েছে শুয়োরের বাচ্চা। সিংজির গুলি মিস হয়েছে, কিন্তু তোমার হাতেই মরবে ওই হারামি। ওকে সরিয়ে মধুরিমার সঙ্গে আমার ছোট ছেলের বিয়ে দিতে পারলে মনোরঞ্জনের জামাতার নামে উইল করা টোটাল সম্পত্তিটা আমার হাতের মুঠোয় চলে আসবে। তার আগে আমাকে জানতে হবে মধুরিমা যাকে রতন বলে বাড়িতে নিয়ে আসছে
সে সত্যি রতন কিনা। আরে এই গোপন, ও কি করে রতন হবে? সবাই তো বলে রতন নাকি মরে গেছে। ছোট বাবু, আমি নিজের চোখে দেখে এসেছি ও রতন দাদা বাবু, আর আমার চোখে এত ভুল দেখবে? তুই এক নম্বরে হিংতুতে, মধুলিমার সঙ্গে বিয়ে হলে তুই দোলে পুলে মরবি। ছোট বাবু, আপনার বাড়ির চাকর আমি, আর আপনার উপরে আমি হিংসা করতে যাব কেন? বেল পাগলে কাকের কি? তাহলে মধুর সঙ্গে আমার বিয়ে হলে তুই আনন্দ করবি। 100 বার করবো। তাই? হ্যাঁ, তুমি যখন ভোর সেজে আসবে আমি তখন মধুরিমা দিদিমণির সামনে নাচতে নাচতে গাইবো, চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আমার বিয়ে সানাই বেজেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আমার বিয়ে সানাই বেজেছে। তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, বেঁধে নিয়ে যেতে এসেছি। তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, পাখি বেঁধে নিয়ে যেতে এসেছি। শ্বশুর বাড়ি জিন্দাবাদ, শ্বশুর বাড়ি জিন্দাবাদ, শ্বশুর বাড়ি জিন্দাবাদ। ছেড়ে দেব, যেটি আমি তোমাদের বিষ ছেড়ে দেব। আমার বলে এদিকে মাথার গায়ে কুকুর পাগল অবস্থা, এনারা কেন স্ফূর্তি করছে? স্ফূর্তি মা, হয় আবার পোড়া কপাল। আমি ভাবলাম ওই রতন চাষাটা ফুটে গেছে, এইবার মধুরিমার সঙ্গে তোর বিয়েটা দিয়ে লাজনানি হবে। তেগুলে বালি হলো না মা, হলো না। তোমারও আথা মিটল না, আর আমারও আথা মিটল না। তাতে তাহলে মা সমস্ত দুঃখের কথা ভুলে গিয়ে মা বেটা মিলে কি রে তবলা তুতি তবলা। আজ থেকে 1 বছর আগে যে মানুষটাকে আমার স্বামী আমার চোখের সামনে খুন করেছিল, সে হঠাৎ ফিরে এলো কি করে? না না না, আর দেরি করলে চলবে না। যেভাবেই হোক, ছলে বলে কৌশলে ওই মধুরিমার সঙ্গে অর্জুনের বিয়েটা আমাকে দিতেই হবে। না না বা না, মধুরিমার এত বড় সর্বনাশ তুমি করো না। যুধিষ্ঠির, সত্যবাদী যুধিষ্ঠির মহাভারতের পাতায় উজ্জ্বল হয়েছে মা, তাই আমিও চাই ন্যায় ধর্ম সত্যের পূজারী হয়ে আমার জীবন কাটাতে। মানে আমি পুলিশ ইন্সপেক্টর যুধিষ্ঠির চৌধুরী, ন্যায় ধর্ম সত্যের উর্দি আমার গায়ে, মাথায় আমার সেই মুকুট যে মুকুট কখনো অন্যায় অধর্ম দুর্নীতির সাথে হাতে হাত মেলায় না। অধর্ম না করলে, ঘুষ না খেলে জীবনে উন্নতি করবে কি করে, বড় হবে কি করে? মা, আমার কত আশা ছিল তোর ঘুষের টাকায় গা ভর্তি গয়না পরবো, দামি দামি শাড়ি পরবো, এসে গাড়িতে চড়বো। স্টপ 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 ইট। স্টপ হবে কেন? স্টপ হবে কেন? ওই মহাভারতে যুধিষ্ঠির মিথ্যে কথা বলেছিল, আর তুই দুটো মিথ্যে কথা বলে অন্যায়ের সঙ্গে আপোষ করে পকেট ভর্তি টাকা কামাতে পারছিস না। মাগব, এই যুধিষ্ঠির চৌধুরী তো সেদিন পায়ে হাত দিয়ে প্রণাম করতে ভুলে যাবে মা, কিন্তু এই হাত দিয়ে কখনো সে ঘুষের টাকা গুনে নেবে না। আমার ভাবতে অবাক লাগছে যে আমি তোমার পেটে জন্মেছি। তুই লজ্জা করছে, লজ্জা করছে তোমাকে আমার মা বলে ডাকতে। অপরাধ দিও না মা, ছেলে হয়ে মায়ের নিন্দা করলাম। যে মুখে আমি তোমার স্তন পান করেছি, সেই মুখে আমি তোমাকে অকথ্য ভাষায় গালাগাল দিলাম, তার জন্য হয়তো নরকে আমার ঠাঁই হবে না, কিন্তু মানুষের মাঝে আমি এতটুকু হলো জায়গা করে নিতে পারবো মা, কারণ জনগণের ট্যাক্সের টাকা আমি মাইনে পাই। তাই জনগণের জন্যই আমি, তোমার জন্য নই মা, তোমার জন্য নই। তুই ছেলে হয়ে মাকে অপমান করলি, আমি তোকে অভিশাপ দেব। ওই যে এসে গেছেন, খবরদার খবরদার আমাকে তুই মা বলে ডাকবি না। অসুবিধা নেই মা, কোনো অসুবিধা নেই। বন্যা যখন তোমাকে মা বলে ডাকতে পারবে না, তখন আজ থেকে বন্যাকে নিয়ে এই সংসার থেকে আমি আলাদা হয়ে যাব। না না, এ তুমি কি বলছো? যা শিখিয়েছো তাই তো বলছে। এই হারামজাদিটা, এই হারামজাদিটা যেদিন থেকে আমার বাড়িতে বউ হয়ে এসেছে, এই ছেলে আর আমাকে মানে না গো, ছেলে আর আমাকে মানে না। এই পুলিশ, মাকে মানো না কেন? গর্ভধারিণী মাকে যদি না মানবে, তাহলে ভারত মাকে মানবে কি করে? আপনি? হ্যাঁ, অনেক কষ্টে ঘর থেকে বেরিয়ে এলাম। এই শোনো 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 শোনো, মায়ের আশীর্বাদ ছাড়া কখনো বড় হতে পারবে না। ছেলে হয়ে বুঝতে পারো না উনি কত ভালো মানুষ, আমাকে কত যত্ন করে, নিজের হাতে আমাকে খাইয়ে দেয়। আমার ঘুম না আসলে মায়ের স্নেহ দিয়ে মাথায় হাত বুলিয়ে দেয়। কেন দেব না দাদা? আমরা যে আপনার নুন খেয়ে
বড় হয়েছি। তাহলে ওই মুঠো মুঠো ওষুধগুলো আমাকে খাওয়াও কেন? তোমার পায়ে পড়ে ওই ওষুধগুলো আর আমাকে খাওয়াবে না। তা বলে কি হয় দাদা? কেন হয় না? বাবা যখন ওষুধ খেতে চাইছে না, তুমি জোর করে বাবাকে আর ওই ওষুধগুলো খাওয়াবে না। তোমার কথাই তো চলবো না মা। ডাক্তারবাবু যা বলবেন আমি তাই করব। ডাক্তারবাবু বলেছেন এখনো 6 মাস এইভাবে ওষুধ খেতে হবে। না, আমি আর ওষুধ খাবো না। ওষুধ খেলে আমার ভীষণ কষ্ট হয়। এই ডাক্তার চেঞ্জ করে অন্য ডাক্তার দেখানোই ভালো। কোনো ডাক্তার লাগবে না, তবু অসুস্থ হয়ে যাবে। মানে এটা খুবই সহজ। কি বলছো গো? হ্যাঁ গিন্নি, আমার মনে হয় আমার বন্ধু আমার যে উপকার করেছে তার খানিকটা ঋণ আমি শোধ করতে পারবো। বলুন কি করলে আমার বাবা সুস্থ হবে? ওষুধটা যে তোমার কাছে আছে মা। আমার কাছে? মানে একমাত্র তুমিই পারো তোমার বাবাকে সুস্থ করতে। বলুন কাকা বাবু, কি করলে আমার বাবা এই রোগ থেকে মুক্তি পাবে? আমার বাবার এই অবস্থা আমি যে আর দেখতে পাচ্ছি না কাকা বাবু, বলুন আমাকে কি করতে হবে? তুমি যদি কথা দাও তবেই আমি বলবো। কেন কথা দেব না? আমার বাবা এইভাবে কষ্ট পাবে আর আমি তো মুখ বুজে সহ্য করব? না না, তা হয় না। বলুন না কাকা বাবু, দয়া করে বলুন আমাকে কি করতে হবে? আমাকে বিয়ে করতে হবে। কি কি আমার এই দেখো, দেশ জনদীপ জননেতা তোমার জন্য কি সুন্দর একটা বেনালতি থালি কিনে এনেছে। আয় বাবা কাছে আয়, আমি তোকে আশীর্বাদ করি। তার আগে বলো তো আমায় কেমন মানিয়েছে? খুব সুন্দর মানিয়েছে। বলতো? হ্যাঁ। জানো তো কে আমার থা দিয়েছে? কে রে? ওই বেটা গোবল। কি আমি গোবর? আরে না 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 না, থুতু গোবর নয়, থুতু গোবর নয়, তার সঙ্গে ধন। অর্জুন থলি কথাটা একসঙ্গে বলতে হবে, গোবর্ধন। ওই গোবর্ধনই আমাকে থা দিয়েছে। আমি যাই, এখন আমার অনেক কাজ। ঝড় আসছে, ঝড়। হ্যাঁ, আমি ঝড় ডেকে নিয়ে আসবো। তার মানে ওই বর্গে শুধু আমি কেমন গানের ঝড় তুলবো। ছি বাবা ছি, তুমি এইভাবে একটা মেয়ের জীবন নষ্ট করতে চাইছো? তাতে তোর গা চুল করছে কেন? ভাইয়ের ভালো হোক তুই চাস না? নিশ্চয়ই চাই, কিন্তু আমি জানি শুধুমাত্র সম্পত্তির লোভে তুমি এই অন্যায় কাজ করতে চলেছো। ঠাকুরপুর সঙ্গে বিয়ে দিয়ে আপনি মধুরিমার সর্বনাশ করবেন না বাবা। তোমরা ভুল করছো। তাছাড়া অন্য কেউ মধুমাকে বিয়ে করবে না, কারণ ওর যে একবার বিয়ে হয়ে গেছে, তাই সেই বিধবা মেয়েকে। খবরদার আমাকে বিধবা বলবেন না, আমার স্বামী বেঁচে আছে। অনেকদিন ধরেই তো চালাচ্ছ মা, এখনো পর্যন্ত তাকে সামনে আনতে পার। সময় হলেই সে আসবে। তাকে বালন করে দাও, আর আসতে হবে না। সে বেঁচে থাকলেই তো আসবে, জোর ঝামেলার দরকার নেই মা। চট করে বেনারসিটা পরে বিয়ের বিড়িতে বসে পড়ো, দেখবে মুহূর্তের মধ্যে তোমার বাবা সুস্থ না হয়ে না, গেছে। তা হতে পারে না। এই শীতিতে যখন আমি একবার সিঁদুর পরেছি, তখন আর কারোর দেওয়া সিঁদুর আমি পরবো না। বলো না বাবা, আমি ঠিক বলছি কি না? বলো না বাবা, আমি এই মানুষটাকে বিয়ে করলে সত্যি কি তুমি সুস্থ হয়ে যাবে বাবা? আমি সুস্থ হয়ে যাব, আমাকে তো আর ওষুধ খেতে হবে না। ও ভগবান, তুমি আমায় বলে দাও এখন আমি কি করব? ঠাকুর তুমি বলে দাও। আমি বাবা হয়ে বলছি, আমাকে ওষুধ খাওয়ার হাত থেকে বাঁচাতে তুই ওকেই বিয়ে কর। বাবা, আপনি কেন বুঝতে পারছেন না? আপনার ভাবি জামাতার নামে উইল করা সম্পত্তি লোভে উনি ওনার ছেলের সঙ্গে বিয়ে দিয়ে সেই সম্পত্তিটা লিখে নিতে চাইছেন। তবে রে শয়তানি! মেরে আমার মুখ ভেঙে দিলেও আমি বলবো, ডাক্তারকে ঘুষ দিয়ে জাল ওষুধ খাইয়ে ওই মানুষটাকে পাগল সাজিয়ে রেখেছেন। কি গো, তুমি কি কানে কালা হয়ে গেলে? আজ তোকে আমি খুন করে ফেলবো, হারামজাদি! দ্বিতীয়বার ওর গায়ে হাত তোলার চেষ্টা করলে এই পুলিশ অফিসার যুধিষ্ঠির চৌধুরী কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবে না। শুনুন শুনুন অফিসার যুধিষ্ঠির চৌধুরী, আমি দেশ দরদি জননেতা সত্য সাধন চৌধুরী। আমার মতো নেতার দয়ায় এখনো পর্যন্ত এই পোশাকটা আপনি গায়ে রাখতে পেরেছেন। বেশি বাহাদুরি করলে কান ধরে পেছনে একটা লাথি মেরে এক নিমেষে তোমাকে আমি ওই চেয়ার থেকে নামিয়ে দিতে পারি। বাবা দাঁড়া, দেখাচ্ছি মজা। আমি সত্য সাধন চৌধুরী বলছি। স্যার, আপনি আপনার নিজের ছেলেকে সাসপেন্ড করতে চান? যে ছেলে দিন রাত নিজের স্ত্রীর উপরে অত্যাচার করে তার বাবা মাকে মধু অত্যাচারে ভাসাতে চায়, সেই ছেলের এই শাস্তি হওয়া উচিত। ওকে স্যার। ওকে, থ্যাঙ্কস। বাবা, তুমি এত বড় বেঈমান! কতটুকু চিনিস আমাকে? কতটুকু ভয়ঙ্কর রূপ তুই আমার দেখেছিস? আজ দেখ আমার আসল মূর্তি। বাবা, বাবা, এরপরও তুমি তোমার বন্ধুকে চিনতে পারছো না বাবা? কেন চিনতে পারবো না? ও যা করেছে সব তো আমার ভালোর জন্যই করেছে। আমি তো ওষুধ খাওয়ার হাত থেকে
থেকে বেঁচে যাব। দে বন্ধু দে, আমার মেয়েটাকেও তুই ওই চাষা রতনের কবল থেকে বাঁচিয়ে দে, তাহলেই আমি সুস্থ হয়ে যাব। হ্যাঁ, আমার আর কোনো অসুখ থাকবে না। হ্যাঁ, আমি সুস্থ হয়ে যাব। তোমার বাবার পাগলামি ভুলে নিজের ক্ষতি করো না মধুরিমা। আর আমি এক মুহূর্ত দেরি করতে চাই না, তবে রাজি হয়ে যাও মধুমা। পৃথিবীর কারোর কোনো ক্ষমতা নেই আমাকে এই প্রস্তাবে রাজি করার। মধুরিমা, স্বয়ং ঈশ্বর এসে বললেও আমি এই প্রস্তাবে রাজি হব না। কেন পাগলামো করছো? কিছুক্ষণের মধ্যেই তো তোমাকে আমার পুত্রবধূ হতে হবে। কেন যে বাবা আপনাকে রাস্তা থেকে তুলে নিয়ে এসে বন্ধুর মর্যাদায় বসিয়েছিল তা স্বয়ং ঈশ্বরই জানে। তার মানে রাস্তার কুকুর রাস্তাতেই মানায়, ঘরের খাট বিছানায় তাকে মানায় না। আর কোনো কুকুর যদি দরজার সামনে এসে লেজ নাড়িয়ে ঘেউ ঘেউ করে, তাকে দূর থেকে খাবার ছুঁড়ে দেওয়া উচিত, আদর করে কাছে ডাকতে নেই। ভুল বললে ম্যাডাম, ভুল বললে। তোমার বাবা আমার বাবাকে লাত্তা থেকে তুলে এনে মানুষ করেছিল, তবুও থালা আমার বাবা তোমার বাবার সঙ্গে বেইমানি করেছে। তাতে তোমার বাবা যদি লাত্তার একটা কুকুরকে তুতু করে ডেকে দুটো ভাত দিত না, সেই কুকুরটা কিন্তু বেইমানি করতো না। মানুষ বেইমান, কুকুর বেইমান নয়। তুমি কুকুরের চধম, তাই তোমার হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। নাও, যে থালিটা পলিয়ে ওলা তোমাকে আমার বউ করবে ভেবেছিল, সেই থালিটা আজ তোমার হাতে দিয়ে আমি তোমাকে বোন বলে ডেকে দিলাম। দাঁড়া অর্জুন। বলো থালা বা বোন নয়, বল বউ। আমার মুখের কথা নড়চড় হয় না। আমার নামে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। আমি যা চাই তাই করি। তাই যাকে আমি আমার পুত্রবধূ করে ঘরে তুলবো ঠিক করেছি, সে আমারই পুত্রবধূ হবে। তাই তোমাদের 4 হাত আমি এক করে দেবো। চলে অর্জুন, এসো মধুরিমা, শাড়িটা আমার হাতে দাও। যে শাড়িটা তোমার হাতে দিয়ে বোন বলে ডেকে অপবিত্র করেছে, সেই শাড়িটাকে আমি নোংরা ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়ে। কি তুমি? मुर्दा लाख बुरा चाहे तो क्या होता है, वही होता है जो मंजूरे खुदा होता है। হায় ভগবান, এ আমি কাকে দেখছি? আমার ভীষণ সন্দেহ হচ্ছে। আচ্ছা, তুমি সত্যি রতন তো? এলে সালা হারামিটা বলে কি? কি বললে তুমি? আচ্ছা, সত্যি কি তুই জননেতা? তোমার এত বড় সাহস, তুমি আমার সঙ্গে তুই তোকারি করে কথা বলছো? ইয়েস, তোদের মতো নেতাদের সঙ্গে আমি ঠিক এইভাবে কথা বলি। একদম আঙুল তুলে কথা বলবি না, আঙুলটা নামিয়ে কথা বল। নেতা হয়েছেন না, নেতা হয়েছেন, মানুষের দুঃখ বোঝেন, মানুষের কষ্ট বোঝেন, কতখানি খবর রাখেন মানুষের। সারা দেশের নয়, আপনার এই গোটা অঞ্চলের নয়, আপনার এই শিউলিপুর গ্রামের নয়, আপনার পাড়ার কটা মানুষ দিনের পর দিন অভাবে জ্বালায় না খেতে পেয়ে শুকিয়ে মরছে, সে খবর না রেখে আপনি নেতা সেজে টাকার গদিতে শুয়ে রয়েছেন, তাই না? আজও গরিব মানুষগুলো হাসপাতালে গিয়ে চিকিৎসা পায় না কেন? ডাক্তাররা প্রত্যেক দিন কত টাকা কমিশন নেয়, আজও গরিব ঘরের ছেলেমেয়েরা বিনা খরচায় পড়াশোনা করতে পারে না কেন? তার জবাব আপনাকে দিতে হবে মিস্টার সত্য সাধন চৌধুরী। কি হলো, আপনারা সব চুপ করে দাঁড়িয়ে রয়েছেন কেন? জবাব চাইবেন না, প্রতিবাদ করবেন না? কিন্তু না বোন, কিন্তু না, আমি সব শুনেছি, আমি সব জানি। দিনের পর দিন এ বাড়িতে বধূ নির্যাতন চলছে, অথচ এদের মতো নেতারাই বধূ নির্যাতনের বিপক্ষে আইন তৈরি করেছে। আর এরাই দিনের পর দিন নিজের বাড়ির বউকে ধরে ধরে পেটাচ্ছে। সালা ইচ্ছে করছে এদেশের প্রত্যেকটা নির্যাতিতা মেয়ের পায়ের জুতো খুলে মালা তৈরি করে এদের গলায় পরিয়ে দিই। তার আগে এই জুতোটা দিয়ে তোর মুখটা আমি ভেঙে দেব। ঝেড়ে দেব এই জুতোটা দিয়ে না, পিটিয়ে পিটিয়ে তোর বিষটা আমি ঝেড়ে দেব। কিন্তু আমি বুঝতে পারছি না, হঠাৎ করে রতন চাষা এত বড় বড় ডায়লগ কি করে মারতে শিখে গেল? তাই তো পুলিশ বাবু, আপনার বউটা
আপনার বউটা দিনের পর দিন পণ প্রথার দায়ে অত্যাচারিতা লাঞ্ছিতা হচ্ছে, আর আপনি পুলিশের পোশাকটা পরে সং সেজে দাঁড়িয়ে রয়েছেন, প্রতিবাদ করতে পারছেন না। বাহ বাহ বাহ, দারুণ দারুণ দারুণ। ঘরকে যে সামাল দিতে পারে না, সে পরকে সামাল দেওয়ার জন্য পুলিশের চাকরি নিয়ে বসে আছে। আপনার বউটা পরের ঘরের মেয়ে বলে তার দুঃখ দুর্দশা আপনার চোখে পড়ছে না, কিন্তু দুদিন বাদে যখন আপনার মেয়ে হবে, সে যখন পরের বাড়িতে গিয়ে একইভাবে অত্যাচারিতা লাঞ্ছিতা হবে, তখন আপনি কি করবেন পুলিশ বাবু? কি হলো? উত্তর দিন, জবাব দিন। জানি না আমি কি করবো, তবে শুধু এইটুকু বলবো, থ্যাংক ইউ স্যার, গড ব্লেস ইউ। আমার ভেতরে ঘুমিয়ে থাকা চেতনাটাকে জাগিয়ে দেওয়ার জন্য আমি আপনাকে স্যালিউট জানাই। কি হলো থালা বাবা? হঠাৎ তোমার ফিউজটা উলে গিয়ে লোডশেডিং হয়ে গেল কেন? ফুল বলতে কালে নাচবে বলে। হ্যাঁ, ফুল বলতে কারে এলে পাকাতা থালা বনবন বনবন করে ঘুরবে, তবেই তো তোমার গা থেকে কলঙ্কের ঘামটা থুকবে। হারামজাদা! যখন দপ দপ করে আলোটা জ্বলবে, এই থবলা খানা লুকোবে কোথায় বাবা? কি গো, এত অপমান তুমি সহ্য করছো কি করে? অপমানের যে সন্দেহটা আরো গাঢ় হয়ে উঠছে বিনাপানি। মানে মানে ও যে সত্যি রতন, এটাই তো আমি বিশ্বাস করতে পারছি না। কিন্তু সবাই যে বলে রতন মারা গেছে। না না, আমার স্বামী মারা যায়নি। সেই চোখ, সেই মুখ। কি গো, তুমি তোমার সম্পত্তির ভাগ বুঝে নেবে না? সম্পত্তির ভাগ মানে সালা হারামিটা আবার বলে কি? আরে উইল করা আছে যে মধুরিমার স্বামী হবে টোটাল সম্পত্তির 50% মালিক। তার আগে আমাকে জানতে হবে তুমি সত্যি সেই চাষার বাচ্চা রতন কিনা। অনেক কিছুই আজ আমি মুখ বুঝে সহ্য করলাম, হিসেব নিকেশটা পরে হবে। আমিও কিন্তু ছেড়ে দেব না। যে চাষার মুখে একটা বুলি ফুটতো না, তার মুখে এখন খই ফুটছে। কাকে যে স্বামী বলে ঘরে ঢোকালি মা, বুঝি না বাপ। একটা মানুষের মতো আর একটা মানুষ হতে পারে, কিন্তু যদি নকল স্বামী হয়, ছেড়ে দেব। ছেটিয়ে বিষ কিন্তু ছেড়ে দেব। আমিও ঘরের ভেতরে গিয়ে বিছানা ঝেড়ে মুছে পরিষ্কার করে দিচ্ছি। কতদিন পর ঠাকুর জামাই বাড়িতে ফিরে এসেছে। দেরি করো না মধুরিমা, তাড়াতাড়ি ঘরের ভেতরে এসো। ঘর? কিন্তু কোন ঘর? কেন, তোমার আমার ঘর, যে ঘরে আমরা বিয়ে করে উঠেছিলাম। কিন্তু আমার তো এবারই সবকিছু অজানা বলে মনে হচ্ছে। তুমি তো এবারে সবকিছুই ভুলে বসে আছো। তাই তো এবারে সবকিছু মনে করে দেওয়ার জন্য তোমাকে এতদিন মা বিশালক্ষী মায়ের মন্দিরে বাবা ঠাকুরের কাছে রেখে এসেছিলাম। আর এবারে সবকিছু তোমাকে মনে করাছিলাম। তোমাকে যে কোন রকম মানুষ তৈরি করতে চাই। আচ্ছা, তোমার শেখানো ডায়লগগুলো আমি ঠিকঠাক বলতে পেরেছি তো? একদম ঠিকঠাক বলেছো। আমার কথা মতো চলবে, তাহলে দেখবে এবারে সমস্ত সম্পত্তি আমরা জয় করে নিতে পেরেছি। কারণ তোমাকে যে চাষা থেকে মডার্ন তৈরি করতে পেরেছি। এত সহজ নয় রে কুত্তার বাচ্চা। আমার মন বলছে ও রতন নয়, রতনের মতো দেখতে অন্য কেউ। শোনো না, বলছিলাম যে কেউ যখন কোথাও নেই, শোনো একটু আদর করি। আগে তো তুমি যখন তখন আদর করতে না। আগের মানুষটা আর এ মানুষটা এক নয় রে হারামজাদি। কেমন যেন সব নয় ছয় বলে মনে হচ্ছে। তুমি আমার মনের ইচ্ছা কোনোদিনই পূরণ করো না। আমি পূরণ করে দেব। তুমি শালা যেই হও না কেন, তোমাকে মার্ডার করতে আসছে কৃপাল সিং এর গোপন ডেরার সীতা। ওই কে গো, অমনি রাগ হয়ে গেল বুঝি? না না, তাহলে কি হয়েছে? নদী যদি মোহনায় গিয়ে ফিরে যেতে চায়, তাহলে সাগর কি পারে তার বিরহ মেনে নিতে? মানে মোহনায় এসে নদী যদি চায় ফিরে যেতে, সাগর পারে কি বিরহ মেনে নিতে?
মোহনায় এসে নদী যদি চায় ফিরে যেতে সাগর পার কি বিরহ মেনে নিতে পারি না কখনো পারি না না গো না পারি না কখনো পারি না মোহনায় এসে নদী যদি যায় ফিরে যেতে সাগর পারি কি বিরহ মেনে নিতে না পারি না কখনো পারে না না গো না পারে না কখনো পারে না যোজনা চাঁদের বুকে ফিরে কি যেতে পারে আকাশ ধ্রুব তারা ঢেকে কি দিতে পারে যোজনা চাঁদের বুকে ফিরে কি যেতে পারে আকাশ ধ্রুব তারা ঢেকে কি দিতে পারে পাপড়ি মেলা ফুল মুড়ি কি হতে পারে পাপড়ি মেলা ফুল মুড়ি কি হতে পারে পারে না কখনো পারে না না গো না পারে না কখনো পারে না মোহনায় এসে নদী যদি চায় ফিরে যেতে সাগর পার কি বিরহ মেনে নিতে না গো না পারে না কখনো পারে না না গো না পারে না কখনো পারে না বইতে পারবে এবার ওরা হাড়ে হাড়ে বইতে পারবে। 1 বছর পরে রতনদা মানুষের মতো মানুষ হয়ে ঘরে ফিরেছে, এবার সব কটাকে টাইট করে ছাড়বে। এতদিন ওরা আবার দিদির উপর অমানসিক অত্যাচার চালিয়েছে, এবার রতনদা ঠিক আর প্রতিবাদ করবে। মাগু মা বিশালাক্ষী, তুমি রতনদাকে আরো শক্তি দাও মা, আরো বুদ্ধি দাও। কিন্তু ওরাও কি সহজে ছেড়ে দেবে অনাথ? সাপের লেজে পা পড়েছে, ছবল তো দেবেই। বাবা ঠাকুর সত্য সাধন ভেবেছিল রতনকে সরিয়ে দিয়ে নিজের ছোট ছেলের সঙ্গে মধুমার বিয়ে দিয়ে সমস্ত সম্পত্তি গ্রাস করবে, কিন্তু সে আশায় ছাই পড়ে গেছে। শুধু তাই নয় বাবা ঠাকুর, বাঘের পিছনে ফেউ লাগার মতো রতনদা লেগেই আছে। এবার সমস্ত অন্যায়ের মুখের সামনে প্রতিবাদের থাবা বসিয়ে দেবে। অনাথ মধুদির মুখেও হাসি ফুটেছে বাবা ঠাকুর। বহুদিন পর হারানো স্বামীকে কাছে পেয়ে মধুদি খুশির সমুদ্রে ভাসছে। তাই নাকি? কিন্তু আমার দিদির মুখে যে কবে হাসি ফুটবে তা মাই জানে। মাগো মা বিশালাক্ষী, তুমি আমার দিদির মুখে হাসি ফোটাও মা, আমার দিদির মুখে হাসি ফোটাও। মা নিশ্চয়ই তোমার আশা পূর্ণ করবেন। কিন্তু বাবা ঠাকুর, ওই জমিটা ওদের নামে লিখে না দিলে ওরা যদি আমার দিদিকে মেরে ফেলে? আশা করি আর তা পারবে না। সকাল বেলা কি শাখা সিঁদুর আছে সিঁদুর। এ কি মন্দিরের কাছে শাখা সিঁদুর বেচতে আসছে কে? মনে হয় কোনো ফেরিওয়ালি হবে। সকাল বেলা কি শাখা সিঁদুর আছে। তুমি ঠাকুর মশাই, এই নাও আমার নামে মায়ের কাছে আলতা সিঁদুর আর 16 আনা পয়সা দিয়ে পুজো দিয়ে দিও। তুমি কে? তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি ওই জয়পুর অঞ্চলে সোনাখালী গ্রামে। এখানে এসেছি মাকে পুজো দিয়ে ফেরি করব বলে। আসলে অভাবে জ্বালা। কিন্তু আপনাকে দেখে তো অভাবী বলে মনে হচ্ছে না। তো কি মনে হচ্ছে বে? ডবকা ছুরি দেখে জিভে জল চলে আসছে। ছি ছি ছি, আপনি কোথায় দাঁড়িয়ে কাকে কি বলছেন? যা বলেছি একদম ঠিক বলেছি। এই তোমাদের মতো ছেলেরা মেয়েদের দেখলে তাদের মাপতে শুরু করে দেয়। এই দেখুন, এটা মন্দির চত্বর না হয় যদি অন্য কোনো জায়গা হতো। কি করতিস বে? মনে করিস না শাড়ি পরে ফেরি করছি বলে সেকালে গেরস্ত বাড়ির বউগুলোর মতো পুরুষের পায়ের তলায় পড়ে থাকবো? তবে শাড়ি ছেড়ে জিন্স পরে এমন লাত মারবো না শালা পেট ফাটা কোলা ব্যাঙের মতো রাস্তার ধারে পড়ে থাকবি। ছি মাছি, ও তো এমন কিছু বলেনি যে ওকে তুমি এই ভাষায় কথা বলছো। যাও বাবা অনাথ, তুমি যাও, আমি ওকে বুঝিয়ে বলছি। যাচ্ছি বাবা ঠাকুর, যাচ্ছি। তবে যাওয়ার সময় আপনাকে একটা কথা বলে যাচ্ছি, যখন তখন যাকে তাকে আপনি মন্দিরে ঢুকতে দেবেন না। অনাথ কারণ এদেশের রাজনীতির ঘরে নোংরামা প্রবেশ করেছে। এদেশের বহু অশিক্ষিত মানুষ নেতা মন্ত্রী সাজে নিজেদের মধ্যে কাদা ছড়াছড়ি করছে। অনাথ কিন্তু ধর্মের জায়গাকে কলুষিত করে
মন্দিরকে আপনি রাজনীতির পার্টি অফিসের মতো খাটা পায়খানা করে তুলবেন না। যে খাটা পায়খানা দুর্গন্ধ সমাজকে দূষিত করে, সেই দুর্গন্ধ মন্দিরের পবিত্রতার বাতাসে না ছড়িয়ে আপনি দূষণমুক্ত করুন বাবা ঠাকুর, দূষণমুক্ত করুন। সালা বিদ্যাসাগরের বাপ। কি বললে? যা বলেছি একদম ঠিক বলেছি। এই যে ঢপের চপের মতো বড় বড় ডায়লগ গুলো মেরে গেল, আপনি ওর কায়দাটা ধরতে পারলেন না। কায়দা? ফায়দা। এইভাবেই তোরা ফায়দা লোটে। এই আপনাদের মতো ভালো মানুষগুলোকে পেয়ে না, যা খুশি তাই বুঝিয়ে দিয়ে চলে যায়। তাই যদি বলো তাহলে কাউকেই তো বিশ্বাস করা যাবে না। তার মানে তুমি যে ফেরিওয়ালি সেটা আমি কি করে বুঝবো? কি বলছেন আপনি? তোমার কথাবার্তা শুনে চাল চলন দেখে মনে হচ্ছে তুমি যে কোনো মুহূর্তে মানুষ খুন করতে পারো। পারি 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 মানে পারবো। কোন মানুষটা একবার চিনে নিতে পারলে তাকে আমি। কি বলছো তুমি? না না না, আমি না মাঝে মাঝে কিছু ভুলভাল কথা বলে ফেলি। না না, তুমি বলবে না, কারণ তুমি না প্রকৃতি। প্রকৃতি সুন্দর হবে, অসুন্দর হবে কেন? আমি প্রকৃতি? আমি নারী? কিন্তু কি দিয়েছি, কি দিচ্ছি, কি দেব আমি? আমার মতো মেয়েরা কি দিতে পারবে? এখন যেমন মাটিতে ফসল লাগালে পোকা লাগা ফসল হচ্ছে, তেমনি আমার কাছেও ভালো জিনিস ফলবে না। এমএসসিএম পাস করা ছেলেরা বেকারত্ব জ্বালা ফুলতে এক একটা সমাজ বিরোধী তৈরি হচ্ছে। ভদ্র সমাজের মেয়ে বড় অভাবে জ্বালা নিজেদের দেহ বিক্রি করছে। রাজনীতির কসাইখানায় বলি হচ্ছে অসহায় নিরুপায় কিছু মানুষ। তবু সালা দেশটা গড়গড় গড়গড় করে চলছে। আশ্চর্য। বলো 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 সবে, শত বিনা মেনে হবে। ভারত আবার জগত সভা শ্রেষ্ঠ আসন লবে। কিন্তু আমি বলি সালা, বলো 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 সবে, দেশটা ধ্বংস হবে। তোর চুরি না ছাড়গিরি বন্ধ হবে কবে? এই শোনো শোনো, শোনবার সময় নেই গো, সকাল থেকে এখনো বউনি করতে পারিনি। আমি চললাম। আশ্চর্য মেয়ে তো, কি বলে গেল ও নিজেই জানে না। তবে আমার মনে হলো অনেক জ্বালা যন্ত্রণা নিয়েই ওর জীবন। জ্বালা যন্ত্রণা সুখ আনন্দ নিয়েই তো মানুষের জীবন বাবা ঠাকুর। আপনিই তো বলেন এ বোঝা মাথায় নিয়ে যে চলতে পারে সেই সার্থক মানুষ। আয় মায়। কিন্তু আমি আর এখানে বেশিক্ষণ থাকতে পারবো না বাবা ঠাকুর, তার কারণ ওরা হিসেবের খাতা থেকে অনেক কিছু সরিয়ে ফেলতে পারে। কিন্তু এই নোংরা জঙ্গল তোমাকেই যে সাফ করতে হবে বাবা। জঙ্গল? ও আবার সেই জঙ্গল। এই জঙ্গলে যে আমরা ভয়ঙ্কর বিপদ। এই জঙ্গলের কথা শুনলে যে আমি কোথায় হারিয়ে যাই। মাথার মধ্যে অসহ্য যন্ত্রণা। ওই জঙ্গলের মধ্যে দিয়ে ওরা তো আমাকে তুমি স্থির হও বাবা রতন, কি এক মানসিক চাপ তোমাকে বিভ্রান্ত করে। মধু, তুই ওকে আমার ঘরে নিয়ে আয়, দেরি করিস না যেন। একেবারে শেষ করে দাও না। মেয়েটার গায়ে যেন না লাগে, তাহলে সর্বনাশ হয়ে যাবে। ওই শুয়োরের বাচ্চাকে সরিয়ে বাবুর ছেলের সাথে বিয়ে দিতে পারলে জামাইয়ের নামে উইল করা টোটাল সম্পত্তিটার মালিক হবে সেটা সাধন চৌধুরী। আর আমি পাবে বহুত বহুত অ্যাসেট। বাবার উইল করার সম্পত্তির দখল কিন্তু তোমাকে নিতেই হবে। আমি তোমাকে যেভাবে চলতে বলবো তুমি ঠিক সেভাবে চলবে। তুমি আর দেরি করো না, একটা গুলি নয় পিস্তলের সবকটা গুলি শেষ করে দাও। আমি চললাম। আচ্ছা কি বলবে বলছিলে তাড়াতাড়ি বলো। তুমি যে বললে বাবা ঠাকুর যদি মায়ের ফুল আমার কপালে ছুঁয়ে দেয় তাহলে আমি নাকি 100 বছর পরমায়ু লাভ করবো। 100 বছর পরমায়ু? সালার 1 মিনিটে তোর পরমায়ু থাকবে না। এদিকে ফিরলেই একেবারে বুকের মাঝখানে চালিয়ে দেবো। আমি তোমাকে সব সময় এরকম ঘিরে থাকবো, কোনো বিপদ তোমাকে কোনোদিনও স্পর্শ করতে পারবে না। সালা খচ্চর মাগিটা এমন ভাবে ঘিরে দাঁড়িয়ে আছে যে আমি কিছুতেই গুলি চালাতে পারছি না। দুটোকে কি শেষ করে দেবো? না না, তাতে যদি দুশ্মন খতম না হয় আমি বরং একটু অপেক্ষা করি, সুযোগ পেলেই চালিয়ে দেবো। ও তুমি যাবে কোন পথে চালাচ্ছ আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তোমাকে কোনো রকম রতন তৈরি করতে চাই। না না, টাইম লাস্ট করে লাভ নেই। আমি বরং একটা আওয়াজ করি, তাহলেই সরে যাবে। আমি বরং চিৎকার করে বলি, কেউ নেই বাবা, আপনি
ওইভাবে পেটে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন কেন? আমার পেটটা খুব ব্যথা করছে গো, একটু জল এনে দাও না গো। আচ্ছা বেশ, ও জল আনতে গেছে, আপনি ততক্ষণ আপনি এখানটা বসে পড়ুন। তাড়াতাড়ি জল দাও না গো। ও জল, আচ্ছা বেশ, আপনি এক কাজ করুন, আপনি বরং আমাকে ধরুন, আমাকে ধরুন। কে কে তুমি? আমি রতন। রতন? হ্যাঁ রতন, কিন্তু কেন বলুন তো? তার আগে তুমি বলো, তুমি নিজের নাম গোপন করতে যাচ্ছ কেন? আমাকে তুমি চিনতে পারছো না? নিশ্চয়ই তুমি আমার সাথে মজা করছো না। বলো। কি কথা বলছেন আপনি? আমি যা বলছি ঠিক বলছি, তুমি মিথ্যে বলছো, তুমি ভুল বলছো। কেন তুমি নিজের নাম পাল্টে রতন নাম নিয়েছো? তার মানে আমাকে ভুলে গিয়ে ওই মেয়েটাকে বিয়ে করেছো কেন? কি বলছেন আপনি? তাহলে আমার সিঁদুরে সিঁদুর পড়েছিল কেন? হতে পারে না, হতে পারে না। হতে পারে না মানে? আজ আমি প্রমাণ করে দেবো যে ও আমার স্বামী অঞ্জন। কে অঞ্জন? ও আমার স্বামী রতন। একদম বাজে কথা বলবে না। আমার স্বামীকে যখন ফিরে পেয়েছি, আমার অধিকার আমি কিছুতে ছাড়বো না। আমার স্বামী চলে এসো। না, আমি আমার স্বামীকে ফিরে পেয়েছি। ও আমার স্বামী, আমার স্বামী, চলে এসো। আমি তোমার সাথে যাব, তোমার সাথে গেলে আমি পাবো নতুন পথের সন্ধান, অর্থ সম্পদ, প্রতিপত্তি। কিন্তু ভালোবাসার দাম কি অর্থ সম্পদের চেয়ে কিছু কম? তুমি ভালোবাসায় একটা মানুষের মন জয় করা যায়। সেই ভালোবাসার বাসা আমার বুকে। তুমি একদম ঠিক বলেছো, একদম ঠিক বলেছো তুমি। কিন্তু মনে করে দেখো, এক চিলতে সিঁদুর দিয়ে তুমি আমাকে কিনে নিয়েছিলে। তোমার স্বপ্ন ছিল তুমি শিক্ষক হবে, তুমি তাই হয়েছিলে। আমি মাঝে মাঝে ছাত্র হয়ে তোমার কাছে পড়তে বসতাম, আর তুমি আমাকে পড়াতে। তুমি কোনো লেখাপড়া জানতে না, বরঞ্চ আমি তোমার শিক্ষিত করতে চেয়েছিলাম। আমি তোমার শিখিয়েছিলাম চিত্ত যেতা ভয় শূন্য, উদয়ের পথে শুনি কার বাণী। কিন্তু কোনো কিন্তু নয়, তুমি চলো আমার সঙ্গে। না, আমি যাকে চিনি না জানি না তার সাথে আমি যাব না। অঞ্জন, আমি রতন। মনে করার চেষ্টা করো, আমাদের কলেজে সেই প্রথম বন্ধুত্ব। কলেজের বন্ধুত্ব? হ্যাঁ, আমরা কলেজ থেকে পাহাড়ে বেড়াতে গেছিলাম। পাহাড়? হ্যাঁ পাহাড়, প্রচন্ড ঠান্ডা, ঘন কুয়াশা, মেঘলা আকাশ, ঝর্ণা জল, পাহাড়ের খাদ। আমি খাদে পড়ে যাচ্ছিলাম, আর তুমি আমাকে জড়িয়ে ধরে বাঁচিয়ে নিলে। আমি কি একটা খুঁজে পাচ্ছি? একটা শয়তানি, ও তোমাকে ব্ল্যাকমেল করে পেতে চাইছে। ওকে তুমি বলে দিতে পারছো না আমি তোমাকে একটা রাস্তা নোংরা মেয়েকে বুঝিয়ে দাও তোমার আমার সম্পর্ক। না না না, তুমি শুধু আমার, শুধু আমার। অঞ্জন, তুমি আমাকে মারলে? আমি তোমার কাছে কি অপরাধ করেছি বলো? কেন তুমি চৈত্র দিনে ঝরা পাতার মতো আমাকে পায়ে দোলে চলে যেতে চাইছো? তুমি কেমন ছিলে না? এই তো মাটিতে তোমার পায়ের ছোঁয়া পাচ্ছি, এই তো বাতাসে তোমার গায়ের গন্ধ পাচ্ছি। তাহলে কেন তুমি আমাকে স্বীকার করলে না? কেন কেন কেন? একদম ঠিক করেছো। রাস্তার নোংরা মেয়েদের এইভাবে শিক্ষা দেবে? মনে রেখো, তুমি আর আগের রতন না, তুমি এখন চৌধুরী ইন্ডাস্ট্রির 50% মালিক রতন। তুমি আমার স্বামী রতন। না না না, আমি কারণ নই। তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও মধু, এখান থেকে তুমি চলে যাও। আমাকে তুমি শুধু একটু একা থাকতে দাও, আমাকে শুধু ভাবতে দাও আমি কে, আমি কার। আমাকে তুমি চলে যেতে বলছো? হ্যাঁ বলছি। তুমি যদি আমাকে শান্তি দিতে চাও তাহলে এই মুহূর্তে এখান থেকে চলে যাও, না হলে আমি কিন্তু কোনোদিনও তোমাকে ক্ষমা করব না। আমি চলেই যাচ্ছি, তবে যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি। সত্যিই যদি তুমি আমার হও, তাহলে বিশালাক্ষী মা একদিন না একদিন আমার কাছে তোমাকে ফিরিয়ে দেবেই দেবে, তোমাকে ফিরিয়ে দেবে। মা, তুমি আমাকে বলে দাও মা, তুমি আমাকে বলে দাও। এ কি অদ্ভুত রহস্য মা, এ কি অদ্ভুত রহস্য। আমার মনে হচ্ছে আমি যেন এই পৃথিবীতে কিছু একটা হারিয়ে ফেলেছি। এরা দুজনেই কেন আমার কাছে স্ত্রীর দাবি নিয়ে ছুটে আসছে। তুমি আমাকে বলে দাও মা, তুমি আমাকে বলে দাও। ওই মেয়েটা বলল ও নাকি আমাকে নিয়ে পাহাড়ে। হ্যাঁ, পাহাড়, ঘন কুয়াশা। ওই মেয়েটা আমাকে নিয়ে পাহাড়ে।
दीवाना मैं तेरा दीवाना, मोहब्बत क्या है मैंने जाना, नजरें जो चूम के आई जो चूम के खाने लगा नशा। दीवाना दिल हुआ दीवाना, मोहब्बत क्या है अब जाना, नजर जो चुमके गए वो तो चुमके जाने लगा। दीवाना मैं तेरा दीवाना, दीवाना दिल हुआ दीवाना। आँखों से तेरी आँखों से मेरी, जाने क्या कहा जाने क्या कहा। अपनी रंग में मुझको तो रंग ली, यही तो कहा यही तो कहा। रंगाई दोगे मुझको क्या सनम, रख ली मेरी लाज और शर्म, नजरें जो चूम के आई थी जो चूम के छाने लगा नशा। আমি কি দেখলাম মা, আমি কি দেখলাম? এই অদ্ভুত রহস্য থেকে তুমি আমাকে মুক্তি দাও মা, তুমি আমাকে উদ্ধার করো মা, এই অদ্ভুত রহস্য থেকে তুমি আমাকে উদ্ধার করো মা, উদ্ধার করো। অঞ্জনের জীবনের এই রহস্য উদ্ঘাটন করতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে আজ থেকে 1 বছর আগে। চলুন দেখে নিই অঞ্জন সীতা রতন মধুর জীবনের আসল রহস্যটা কি। কি মজা, আমার দাদার বিয়ে হবে, তুমি আমার বৌদি হবে। ছোট বাবু, এই গোবর থন থন থন। ছোট বাবু আমার নাম গোবর নয়। আরে বাবা দানি দানি, ওই গোবরের সঙ্গে ধন, দানিত গোবর্ধন, দাদার পরে না আমার লাইন। অর্জুন বৌদি আমার লক্ষ্মী, তুমি থেতো আমি দানি, আমার কথা তোমায় হলে ভেবো একটুখানি। এই গোবর। ছোট বাবু আমার নাম গোবর নয়। আরে ঠিক আছে ঠিক আছে, যে কথাটা বললাম না ওই কথাটা তুই থুলে থন্দে এখন ভালো করে বল তো শুনি। বৌদি আমার লক্ষ্মী তুমি সে তো আমি জানি, আমার কথা সময় হল ভেবো একটুখানি বৌদি, ভেবো একটু